ওকে, তোমাদের কাজ তো দুইটা না, লিঙ্কটা কপি করে মেসেঞ্জার গ্রুপটায় দিয়ে দাও আর কমেন্ট করে বলো যে লেখাগুলা ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। যদি লেখা ক্লিয়ার হয়, সাউন্ড ঠিক থাকে, তাহলে কমেন্ট করে অল ক্লিয়ার, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দিব। তোমরা কমেন্ট করতে থাকো, আমি দেখতেছি। ওকে, আমি তোমাদের কমেন্ট দেখি। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ। আহ, আজকে হচ্ছে আমাদের গতিবিদ্যার 3 নম্বর লেকচার। লিখে রাখছি অলরেডি, দেখতে পারতেছো। আর এর আগ পর্যন্ত আমরা কি কি পড়ছি বলতো? গতিবিদ্যার বেসিক 2টা ক্লাস করছি। একদম প্রথম ক্লাসে গতিবিদ্যার একদম কোর বেসিক গুলো আমরা আলোচনা করছি। দ্বিতীয় ক্লাসে আমরা পড়ছি হচ্ছে তোমার কি আহ, গতি সংক্রান্ত আরো কিছু জিনিস আমরা দেখছিলাম দ্বিতীয় ক্লাসে। এবার আমাদের 3 নাম্বার ক্লাস, মানে গত ক্লাসে আমরা একমাত্রিক গতির বিভিন্ন ব্যাপার স্যাপার দেখছিলাম আর কি। যেমন ওই বুলেট তক্তা, স্পেশাল, হাবিজাবি অনেক কিছু দেখছিলাম তম সেকেন্ডের জন্য। তো চলো আমরা হচ্ছে এবার 3 নাম্বার ক্লাসে ঢুকি। ওকে, তো গতিবিদ্যার 3 নাম্বার ক্লাস আমাদের। আজকে আমরা পড়বো যেটা টপিকটা হচ্ছে মুক্তভাবে পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর গতি। আহ, একটা বস্তু যদি মুক্তভাবে উপর থেকে পড়তে থাকে বা নিচের থেকে যদি একটা বস্তুকে উপরের দিকে, খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে এই বস্তুগুলোর গতি কেমন হবে, ওই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো। আর বস্তু যদি খাড়া নিচের দিকে পড়ে, মানে মুক্তভাবে যখন পড়বে, তখন তার ত্বরণ এটা অভিকর্ষ ত্বরণের সমান হয়ে যাবে, এটা মোটামুটি আমরা চিনি। তো এই টপিকটাকে আমরা মোটা দাগে 4টা কেসে ভাগ করে ফেলবো। প্রথম কেস আমরা যেটা দেখব, কেস 1। কেস 1 হচ্ছে পড়ন্ত বস্তু, যে সিম্পলি একদম সাধারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? ধরো এটা হচ্ছে আমাদের বস্তু, এটা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আসে ভূমিতে, সেখান থেকে পড়লো। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো, বস্তুটা যখন উপর থেকে পড়বে, তখন ওর আদিবেগ কোথায় আছে বলো তো? আদিবেগের দিক কোনটা, কোথায় আছে? তো এখান থেকে যখন এটা পড়তে শুরু করবে, তখনকার ওর যে ব্যাগটা, এর আগে ওর যে ব্যাগটা, ওই ব্যাগটাকে বলবো আমরা আদিবেগ। তাহলে ওর আদিবেগের দিকটা কিন্তু নিচের দিকে। আদিবেগ মানে কি? একদম শুরুর অবস্থার যে ব্যাগ, তো শুরুর অবস্থার ব্যাগটা কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে। আর ওর যে মানে ইউজুয়ালি আদিবেগ ইউর মানটা শূন্য হয়। একটা বস্তু যখন মুক্তভাবে পড়তে শুরু করে, তখন ওর আদিবেগটা শূন্য হয়। কারণ এই কলমটাকে যদি আমি এখান থেকে ছেড়ে দেই, নর্মালি স্থির অবস্থায় আছে এখন ও, এটাকে ছেড়ে দিলাম, তাহলে আদিবেগটা ইউজুয়ালি জিরো হয়, মানটা জিরো হয়। কিন্তু দিকটা কোন দিকে? আদিবেগের দিকটাও কিন্তু নিচের দিকে। তারপরে আসো আরো কিছু জিনিস, যেমন মনে করো অভিকর্ষ ত্বরণের কথা যদি আমরা বলি, অভিকর্ষ ত্বরণ জি অলওয়েজ কোন দিকে? খাড়া নিচের দিকে কাজ করে, আমরা জানি। তারপরে হচ্ছে তোমার শেষ বেগ ভি কোন দিকে? এই পরন্ত বস্তুর বেলায় শেষ বেগ কোনটা? এখানে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে ওর যে বেগটা, তো এই শেষ বেগটাও কোন দিকে? নিচের দিকে। তাহলে আমরা পেলাম এই রাশিগুলো নিচের দিকে। আরেকটা জিনিস আছে সরণ, মানে এটা এইখান থেকে এই পর্যন্ত পড়ে, তাহলে সরণটা কোন দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে না উপরের দিকে হচ্ছে? সরণটাও নিচের দিকে। সো
আমরা সরণটাও নিচের দিকে বসাই দিতে পারবো। তাহলে দেখো এই সমীকরণে সবগুলা নিচের দিকে, তো এখানে কোনো ঝামেলা নাই, সবগুলা যেহেতু নিচের দিকে আছে বা একই দিকে আছে, তো এখান থেকে আমরা যদি গতির সূত্রগুলা লিখি, গতির যে সূত্রগুলো আমরা জানি ভি ইজ ইকুয়াল টু, হ্যাঁ, ইউ প্লাস এ টির জায়গায় এবার কি লিখবো, জিটি। পরন্ত বস্তুর বেলায় ত্বরণটা কার সমান হয়ে যাবে, অভিকর্ষ ত্বরণের সমান। আবার এখান থেকে যদি আমরা এইচ লিখি, এর সরণটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করব, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে কি হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা হচ্ছে এক নাম্বার কেস। একটা বস্তু যদি জাস্ট মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, পড়তে দেওয়া হয়, তখন এর গতি সমীকরণগুলোতে আমরা এই তিনটা সমীকরণ মোটামুটি পাবো। হ্যাঁ, তো এই তিনটা হোপফুলি সবাই বুঝা গেছে। আর এটা গেল আমাদের এক নাম্বার কেসে। হ্যাঁ, তো প্রত্যেকটা কেসে আমরা যেটা করব, দিকগুলা বিবেচনা করে আমরা সমীকরণগুলো দাঁড় করাবো, তাহলে দেখবে যে তোমার কনফিউশন লাগবে না। তাহলে এক নাম্বার কেস আমরা দেখলাম, এখন আমরা দেখবো দুই নাম্বার কেস। দুই নাম্বার কেসটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করা হলো। একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করলাম, মানে এইখানে সাপোজ বস্তুটা আছে, বস্তুটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করে দিলাম। তাহলে এইবার কি হবে বলতো, বস্তুটা এই জায়গায় ছিল, এটাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে এটার আদিবেগ ইউ কোন দিকে বলো, উপরের দিকে। আদিবেগ ইউটা কিন্তু উপরের দিকে। অভিকর্ষ ত্বরণ জি সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে। তারপরে মনে করো এটার উচ্চতা এইচ কোন দিকে বলো, বস্তুটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, মানে এর সরণটা কোন দিকে হচ্ছে, উপরে নাকি নিচে। অবশ্যই বস্তু উপরের দিকে যাচ্ছে, তাহলে সরণও কোন দিকে, উপরের দিকে। শেষ বেগ ভি, শেষ বেগটা কোনটা, দেখো আমরা যে কন্ডিশনটা দেখাচ্ছি, বস্তুটা উপরের দিকে উঠতেছে, নামতেছে কি না ওইটা আমাদের কনসার্ন না। এখন একটা বস্তুকে খাড়া উপর দিকে আমরা নিক্ষেপ করছি, তো এই অবস্থায় ওর শেষ বেগ যদি বলি, এটা সর্বোচ্চ একটা উচ্চতায় হয়তো উঠবে, ওই সর্বোচ্চ উচ্চতায় উঠে ওর শেষ বেগ কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে এই সর্বোচ্চ যদি ও এতটুকু উঠে, তাহলে এইখান পর্যন্ত ওর বেগটা কোন দিকে, উপরের দিকে কিন্তু, তাহলে শেষ বেগটাও কোন দিকে, উপরের দিকে। তো এইখানে একটা ছোট্ট ঝামেলা আছে, ঝামেলাটা কি দেখো, ইউ উপরের দিকে, এইচ উপরের দিকে, তোমার ভি উপরের দিকে, কিন্তু জি কোন দিকে, নিচের দিকে। সো উপরের দিকটাকে তুমি যদি পজিটিভ ধরো, তাহলে তুমি উপরের দিকটাকে যদি পজিটিভ ধরো, তাহলে নিচের দিকটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে না। ব্যাপারটা এরকম, দেখো তুমি যদি এই দিকটাকে পজিটিভ ধরো, এটা যদি হয় এ ভেক্টর, তাহলে তার বিপরীত দিকটা এটা কি হয়ে যাবে, মাইনাস এ ভেক্টর না। তার মানে তুমি একটা দিককে যদি পজিটিভ ধরো, তার বিপরীত দিকটা কিরকম হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে তুমি যদি উপরের দিকটাকে পজিটিভ ধরো, নিচের দিকে যে রাশিগুলো আছে এগুলো কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে উপরের দিকে বেশি রাশি আছে, তাহলে আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরলাম, নিচের দিকটাকে নেগেটিভ। এটার বেলায় কি হয়েছিল, সবগুলা নিচের দিকে ছিল, এটার বেলায় আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরে নিয়েছিলাম। হ্যাঁ, ঝামেলা হয় নাই কোনো। সো আমরা প্রত্যেকটার বেলায় প্লাস পেয়ে গেছি। তো এটার বেলায় যে দিকে বেশি রাশি থাকবে ওই দিকটাকে পজিটিভ ধরবো, ইউ উপরের দিকে, এইচ উপরের দিকে, ভি উপরের দিকে, তার মানে এইগুলো পজিটিভ। তাহলে জি নিচের দিকে, এটা কি হয়ে যাবে, নেগেটিভ। সো এই সমীকরণটা যদি আমরা লিখি তখন পাবো এরকম, ভি ইজ ইকুয়াল টু ইউ, জি তো নেগেটিভ, সো কি বসানো লাগবে, মাইনাস জিটি। বুঝছো কিনা ব্যাপারটা। তারপর এইচ ইজ ইকুয়াল টু ইউটি, জি তো নেগেটিভ, মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, জি তো নেগেটিভ, মাইনাস 2gh। তো এই যে মাইনাসটা আসে, তোমরা অনেক সময় মুখস্থ করো বই দেখে দেখে, যে পরন্ত বস্তুর বেলায় পজিটিভ, নিক্ষিপ্ত বস্তুর বেলায় নেগেটিভ। এই ভুলটা, এই আকামটা কইরো না। তুমি দিক বুঝে বুঝে বের করবা, তাহলে তুমি সকল কেসের জন্য জিনিসগুলো কিন্তু বের করতে পারবা। তাহলে আমরা দুইটা কেস দেখলাম, পরন্ত বস্তুর বেলায় কেমন হবে, নিক্ষিপ্ত বস্তুর বেলায় কেমন হবে। তো এটা হচ্ছে খুব সিম্পল, জাস্ট ছেড়ে দিলাম, জাস্ট নিক্ষেপ করলাম। এখন আমরা আরো কমপ্লিকেটেড দুই একটা কেস দেখবো। যেমন মনে করো তোমার আহ, আমরা এখন 3 নাম্বার একটা কেস দেখবো, খেয়াল করো। 3 নাম্বার কেসটা হচ্ছে বস্তুটাকে জাস্ট পড়তে দিবই না, মানে ব্যাপারটা এরকম, ধরো একটা বেলুন, ওই যে বেলুন নিয়ে, প্যারাশুট নিয়ে তোমার মানুষজন উপরের দিকে ওঠে না, আকাশের উপরে উঠে যায়। বা একটা রকেট থেকে ধরো একটা বস্তু, একটা রকেট উপরের দিকে উঠতেছে, রকেট থেকে তুমি একটা বস্তু ফেলে দিলা, তাহলে মানে ব্যাপারটা ছিল হচ্ছে এরকম যে আমি কেস 4 এটার নাম কি দিব, ঊর্ধ্বগামী, ঊর্ধ্বগামী বস্তু থেকে পরন্ত বস্তু, ঊর্ধ্বগামী বস্তু থেকে পরন্ত বস্তু। আচ্ছা, তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো তো, একটা বস্তু উপরের দিকে উঠতেছিল, হ্যাঁ, এটা ধরো একটা উচ্চতা। তাহলে একটা রকেট একদম ভূমিতে ছিল, রকেটটা উপরের দিকে উঠতেছিল, উঠা অবস্থায় এই পর্যন্ত যখন গেল, তুমি কি করলা, এই রকেটটা থেকে একটা বস্তুকে নিচের দিকে, একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিলা। তো যদি ছেড়ে দাও, রকেট উপরের দিকে উঠতেছিল না, রকেট কিন্তু উপরের দিকে উঠতেছিল, তাহলে এখান থেকে তুমি যদি একটা বস্তুকে ছেড়ে দাও, ও কিন্তু প্রথমে নিচের দিকে পড়বে না, রকেট তো উপরের দিকে উঠতেছিল, তুমি এখান থেকে একটা বস্তু ছেড়ে দিলে,
বস্তুটা তো রকেটের মধ্যে ছিল, তাহলে এই বস্তুটাও কিন্তু প্রথমে উপরের দিকেই উঠতে থাকবে। আমার কথাটা ক্যাচ করার চেষ্টা করো। একটা রকেট উপরের দিকে উঠতেছে, এই রকেটটাতে যদি একটা বস্তু থাকে, বস্তুটাও কি উপরের দিকে উঠতেছে, বস্তুর ব্যাগ উপরের দিকে। তো এখান থেকে তুমি যদি একটা বস্তুকে ছেড়ে দাও, তাহলে বস্তুর ব্যাগটা প্রথমে উপরের দিকেই থাকবে। হ্যাঁ, এরপরে এর ব্যাগ নিচের দিকে নামতে শুরু করবে। বস্তুটাকে পড়ন্ত বস্তু করলে, মানে ফেলে দিলে রকেট থেকে, তাহলে রকেটের ব্যাগ ঊর্ধ্বমুখী হওয়ার কারণে বস্তুর প্রথম ব্যাগটা মানে আদি ব্যাগটা উপরের দিকেই কাজ করবে। বস্তুর আদি ব্যাগটা উপরের দিকেই কাজ করবে। তোমার পরবর্তীতে রকেট থেকে তো ছেড়ে দেওয়া হয়েছে, রকেটের গতির কারণে এটা প্রথমে উপরের দিকে উঠতে থাকবে, এরপর রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এটা নিচের দিকে পড়তে থাকবে। তার মানে ওর আদি ব্যাগটা অ্যাকচুয়ালি উপরের দিকে কাজ করবে, শেষ বেগ নিচে যখন পড়বে আইসা শেষ বেগ কত হয়ে যাবে, শেষ বেগ নিচের দিকে কাজ করবে। অভিকর্ষ ত্বরণ জি অলওয়েজ নিচের দিকে। এবং এই ক্ষেত্রে সরণটা কোন দিকে হবে বলো, সরণের দিকটা কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? সরণও নিচের দিকে, বুঝতেই পারতেছো। এখান থেকে বস্তু নিচে পড়ছে, সো ফাইনালি সরণটা কিন্তু নিচের দিকে। তাহলে খেয়াল করো এইটার বেলায় কি হইলো, এইচ নিচের দিকে, জি নিচের দিকে, ভি নিচের দিকে, ইউ উপরের দিকে। তাহলে যেই দিকে রাশি বেশি ওই দিকটাকে আমরা কি ধরবো, পজিটিভ ধরবো। তাহলে এটার বেলায় আমরা পজিটিভ ধরতেছি কোন দিকটাকে, নিচের দিকটাকে। তাহলে উপরের দিকটা কি হবে, নেগেটিভ। তাহলে উপরের দিকে যে রাশিগুলো আছে ওগুলো কি হয়ে যাবে, নেগেটিভ। সো নিচের দিকটা পজিটিভ। তার মানে এই সূত্রটাকে যদি আমরা এখন রিপ্লেস করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, মাইনাস ইউ প্লাস জিটি। বলো কেন মাইনাস লিখলাম, কারণ ইউ উপরের দিকে আছে, নিচের দিকে যে রাশিগুলো আছে বেশি রাশি আছে, তো আমরা নিচের দিকটাকে পজিটিভ ধরছি। সো নিচের দিকে ভি আছে, ভি পজিটিভ। নিচের দিকে জি আছে, জি পজিটিভ। হ্যাঁ, ইউ উপরের দিকে আছে, সো ইউ কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এটা কিন্তু এক্সেপশনাল কেস, এটা থেকে অঙ্ক আসে, আমি দেখাবো কিরকম অঙ্ক আসে। আচ্ছা, তারপরে আবার আমরা এই সমীকরণটাকে যদি লিখি এইচ ইজ ইকুয়াল টু, তখন লিখতে হবে মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কেন মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার লিখলাম বলো, কারণ ইউ উপরের দিকে, বাকি সব নিচের দিকে, নিচের দিকটাকে আমরা পজিটিভ ধরছি, তাহলে এইচ নিচের দিকে, এইচ পজিটিভ, জি পজিটিভ, হ্যাঁ সবগুলো পজিটিভ। কিন্তু ইউ উপরের দিকে হয়, ইউ কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এই সূত্রটাকে যদি আমরা লিখি, আমরা লিখতে পারবো ভি স্কোয়ার সমান মাইনাস ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। বুঝছো কিনা কাহিনীটা একটু কমেন্ট করে বইলো। তো এটা ছিল হচ্ছে আমাদের 3 নাম্বার কেস। আমরা দেখলাম যে তোমার কি হবে, একটা ঊর্ধ্বগামী বস্তু থেকে পরন্ত বস্তুর বেলায় গতির সমীকরণগুলো কেমন হবে, ওই জিনিসটা হচ্ছে আমরা দেখে ফেললাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার 4 নাম্বার কেস দেখবো। 4 নাম্বার কেসে আমরা নিক্ষিপ্ত বস্তুর কিছু রাশিমালা নির্ণয় করা শিখবো। 4 নাম্বার কেসে আমরা শিখবো হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা। তো নিক্ষিপ্ত বস্তুর বেলায় কয়েকটা রাশি আছে, ওই রাশিগুলো আমরা বের করবো। 1 নাম্বার হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে ওর কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে এটা আমরা বের করতে চাই। তো এটাকে আমরা ধরো টি ধরে নিলাম, যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তো সর্বোচ্চ উচ্চতায় ওর উঠতে কত সময় লাগবে। তাহলে ধরে নিলাম ওর সর্বোচ্চ উচ্চতায় উঠতে টি সময় লাগে, 2 সেকেন্ড বা 5 সেকেন্ড এরকম সময় লাগে। তো এই সময়টা হচ্ছে টি সেকেন্ড সময়। হ্যাঁ, তো এই টি সেকেন্ড সময়ে ও সর্বোচ্চ উচ্চতায় উঠে। তো যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে তখন শেষ ব্যাগটা কি হয়ে যায় বলতো, শূন্য হয়ে যায় না কেন? কারণ ও একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, ও সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে। তো সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত কেন উঠছে, কারণ ওইখানে গিয়ে ওর ব্যাগটা শূন্য হয়ে গেছে। যদি শূন্য না হইতো ওর ব্যাগ, তাহলে তো ও তো আরো উপরে উঠতো, তাই না? তাহলে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ব্যাগ কিরকম হয়ে যাবে, ব্যাগ শূন্য হয়ে যাবে। সো আমরা একটা সমীকরণ জানি, গতির সমীকরণ ভি ইজ ইকুয়াল টু, দেখো নিক্ষিপ্ত বস্তুর জন্য এই সমীকরণটা যদি আমরা নেই, আমরা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর রাশিমালায় বের করতেছি। তো নিক্ষিপ্ত বস্তুর জন্য এই প্রথম সমীকরণটা যদি নেই, আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সো সর্বোচ্চতায় উঠতে সময় লাগছে টি, এই টি সময় আমরা বসাইলাম, এবং সর্বোচ্চতায় উঠে ওর শেষ বেগ ভিটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো এখানে আমরা বসাই দেবো 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। সো এখান থেকে আমরা দেখো লিখতে পারি তোমার জিটি ইজ ইকুয়াল টু ইউ, মানে টি ইজ ইকুয়াল টু কি, ইউ বাই জি। তাহলে তোমাকে যদি বের করতে বলে একটা নিক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতায় উঠতে কত সময় লাগে, তুমি কি করবে, ওর আদি বেগ ইউ ডিভাইডেড বাই জি, অভিকর্ষ ত্বরণ জি, ভাগ করে দিলেই তুমি কি পেয়ে যাবা, ওর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সর্বোচ্চ উচ্চতায় ও উঠলো, হ্যাঁ উইঠা তো এখানে হাওয়ায় ভাসতে থাকবে না, তাই না? ও তো সর্বোচ্চ উচ্চতায় উঠে পরে কি করবে, নামতে শুরু করবে। তো একটা জিনিস মনে রাখবা, সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগে নামতে ঠিক ততটুকু সময় লাগে। তাহলে এখান থেকে আমরা যদি এটা তুমি আরো কি নামে বলতে পারো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়টাকে তুমি বলতে পারো উত্থান কাল। হ্যাঁ, তো এটাকে যদি উত্থান কাল বলো, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে ওর একটা পতন কালও নিশ্চয়ই আছে। তাহলে এটাকে যদি তুমি টি ওয়ান ধরো
বা টি ধরো, তাহলে উঠতে যতটুকু সময় লাগে নামতে ততটুকু সময় লাগবে। তাহলে আমরা যদি বের করি যে এইটার উড্ডয়ন কাল কত, উড্ডয়ন কাল, নিক্ষিপ্ত বস্তুর উড্ডয়ন কাল, এটাকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উড্ডয়ন কাল ক্যাপিটাল টি হচ্ছে উঠতে যদি টি সময় লাগে, উঠতে যদি টি সময় লাগে সর্বোচ্চ উচ্চতায়, নামতেও কি টি সময়ই লাগবে। তাহলে উড্ডয়ন কালটা কত হবে, টি প্লাস টি। বুঝছো কিনা ব্যাপারটা? তো যদি টি প্লাস টি কে আমরা লিখতে পারি কি টু টি, তাহলে টু টি মানে টু ইন্টু টি মানে কি ইউ বাই জি, তাহলে টু ইউ বাই জি। তো এটা হচ্ছে তোমার কিসের রাশিমালা, এটা হচ্ছে তোমার উড্ডয়ন কালের রাশিমালা। তাহলে উড্ডয়ন কাল ক্যাপিটাল টি সমান কি পাচ্ছ তুমি, টু ইউ ডিভাইডেড বাই জি। বুঝা গেল? তাহলে এটা হচ্ছে উড্ডয়ন কাল। একটা বস্তু খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে ও উপরে উঠবে, উঠে আবার ভূমিতে ফেরত আসবে, আসতে যে সময়টা লাগবে সেটাকে আমরা কি বলবো, উড্ডয়ন কাল। আর উড্ডয়ন কাল ক্যাপিটাল টি সমান কি টু ইউ বাই জি। আর বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে উত্থান কাল, সেটা আমরা কেমনে বের করবো, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। বুঝা গেল? তো আমরা তোমার যেটা করলাম, নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা, দুইটা রাশিমালা বের করছি। এক নাম্বার হচ্ছে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় কত, উড্ডয়ন কাল কত, আরো দুই একটা রাশি হচ্ছে আমরা বের করব। তাহলে এই পর্যন্ত হোপফুলি সবাই বুঝছি না? সারজিৎ আসছে, আদাব স্যার, আদাব। দেরি করে জয়েন করবা না, রাইট টাইমে জয়েন করবা, তাহলে সবকিছু বুঝতে পারবা। তাহলে আমরা কি পড়তেছি বলো, আমরা কেস 4 নাম্বার কেসের জন্য, 4 নাম্বার কেসের জন্য নিক্ষিপ্ত বস্তু রাশিমালা নির্ণয় করতেছি। আমরা হচ্ছে দুইটা রাশি বের করছি কিন্তু অলরেডি। তো আমরা যেটা করব, আরো কয়েকটা রাশি আমাদের বের করা লাগবে, আমরা সেগুলো হচ্ছে বের করা শিখবো। আচ্ছা, তো এরপরে আমরা যে রাশিটা হচ্ছে নির্ণয় করব তোমার, সেটা হচ্ছে পর্যায়কাল আমরা বের করে ফেলছি অলরেডি। আমরা নির্ণয় করব এবার ওর সর্বোচ্চ উচ্চতা বা সর্বাধিক উচ্চতা। 3 নাম্বার কেস, সর্বোচ্চ উচ্চতা, এটাকে ক্যাপিটাল এইচ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সর্বোচ্চ উচ্চতা মানে কি বলো, একটা নিক্ষিপ্ত বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছি, এটা সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত উঠতে পারে। এই যে উচ্চতাটা, এটাকে আমরা কি বলবো, সর্বাধিক উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা, ক্যাপিটাল এইচ। তো এটাকে আমরা বের করবো, দেখো বস্তুটাকে ইউ বেগে উপরের দিকে ছুড়ে মারছে, ও সর্বোচ্চ উচ্চতায় উঠছে, সর্বোচ্চ উচ্চতায় উঠে ওর শেষ বেগ কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তো এখন নিক্ষিপ্ত বস্তুর জন্য দেখো আমরা লাস্টের যে সমীকরণটা জানি, এই যে এই সমীকরণ মতে আমরা এরকম লিখতে পারি না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এইচ বলতে এইখানে আমরা সর্বোচ্চ উচ্চতা এইচটা দিব, যে সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত উঠতে, তখন এই সমীকরণটা আমরা লিখতে পারবো। এখন সর্বোচ্চ উচ্চতায় উঠে গেছে, ওর শেষ বেগ কত, জিরো। তো এই ভি এর জায়গায় আমরা জিরো বসাই দিব, সমান কি ইউ স্কোয়ার মাইনাস টু জি ক্যাপিটাল এইচ। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি টু জি ক্যাপিটাল এইচ সমান ইউ স্কোয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার রাশিমালা, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার রাশিমালা। তো হোপফুলি আমরা এটা বুঝে ফেলছি। তো এটা যদি বুঝে যাই, এবার দেখো আমরা একটু সামারাইজ যদি করি, আমরা কি কি শিখলাম আসলে, আমরা কি কি শিখলাম বলতো। আমরা শিখছি হচ্ছে এখন পর্যন্ত মুক্তভাবে পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর গতি আমরা শিখছি। আমরা 4টা কেস দেখছি। 1 নাম্বার কেস হচ্ছে জাস্ট নিচের দিকে পড়বে, খাড়া নিচের দিকে যদি পড়ে, তাহলে ওর ইউ, জি, এইচ, ভি সবগুলা নিচের দিকে কাজ করে, তো গতির সূত্রগুলো এরকম হয়। 2 নাম্বার আমরা শিখছি নিক্ষিপ্ত বস্তু। তো নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওর আদিবেগ ইউটা উপরের দিকে, ভি উপরের দিকে, এইচ উপরের দিকে, জি শুধু নিচের দিকে। তাহলে আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরলে নিচের দিকটা নেগেটিভ হয়ে যাবে। তো আমরা ইকুয়েশনগুলো বা সমীকরণগুলো পাবো এরকম। 3 নাম্বার কেস, এটা হচ্ছে ঊর্ধ্বগামী বস্তু থেকে একটা বস্তুকে ফেলে দিলে, ঊর্ধ্বগামী বস্তু থেকে যখন একটা বস্তু পড়বে, তখন ওর আদিবেগ ইউটা থাকবে উপরের দিকে, জি নিচের দিকে, এইচ নিচের দিকে, ভি নিচের দিকে। তো তখন ইকুয়েশনটা আমরা পাবো এইরকম। তো এটা কই কই হইতে পারে তুমি মনে রাখো, রকেট থেকে বস্তু ফেলে দিলে, ঊর্ধ্বগামী বেলুন থেকে বস্তু ফেলে দিলে, হ্যাঁ, ওই প্রবলেমগুলো সবগুলা কিন্তু এই কন্ডিশনটাকে ফুলফিল করবে, তখন কিন্তু তোমাকে এরকম ইকুয়েশন দিয়ে করা লাগবে। হ্যাঁ, আচ্ছা। তো 4 নাম্বার কেস আমরা দেখছি নিক্ষিপ্ত বস্তুর রাশিমালা নির্ণয় করছি। এই যে নিক্ষিপ্ত বস্তু, এই নিক্ষিপ্ত বস্তুর কয়েকটা রাশিমালা, যে উপরে উঠতে কি পরিমাণ সময় লাগবে, এর উড্ডয়ন কাল কত, বা এর সর্বাধিক উচ্চতা কত, এই জিনিসগুলো হচ্ছে আমরা বের করা শিখছি। তো এবার এই এই যে ফর্মুলাগুলো আমরা শিখলাম না, এগুলো থেকে আমাদের অঙ্ক করা লাগবে। সো আমরা হচ্ছে এগুলো থেকে এখন অঙ্ক করব। 1 নাম্বার আমরা যে অঙ্কটা করব, দেখো আমরা পরের পেজেই চলে যাই। আচ্ছা, তো এক্সাম্পল 1, আমরা প্রথম যে অঙ্কটা নিব, একটু কঠিন কিন্তু অঙ্কটা, হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করো মনোযোগ দিয়ে। তো অঙ্কটা হচ্ছে এরকম যে একটি রকেটের ইঞ্জিন
খাড়া উপর দিকে, খাড়া উপর দিকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে সক্ষম, ত্বরণ দিতে সক্ষম। তো 10 সেকেন্ড পর ইঞ্জিন অফ করে দিলে, 10 সেকেন্ড পর ইঞ্জিন অফ করে দিলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? এটা হচ্ছে প্রশ্ন। এটা বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট এবং বোঝার মতো বেশ কঠিন একটা প্রশ্ন। এটা কুয়েটের এক্স কোয়েশন, 2000 খুব সম্ভবত 14-15-তে কুয়েট ভর্তি পরীক্ষা এটা আসছিল। সো একটু কমপ্লিকেটেড এবং এখানে কয়েকটা কেস, আমরা যে 4টা কেস শিখছি 4টা কেসের মধ্যে 2-3টা কেস এখানে ঢুকে যাবে। হ্যাঁ, তো আমরা জিনিসটা দেখবো। তো ফিজিক্সের অঙ্কগুলার মানে তোমার ভদ্রতা কি? ভদ্রতা হচ্ছে তুমি চিত্রটাকেই ফেলবা, তাহলে তোমার জন্য ভালো, স্যারের জন্য বুঝতে সুবিধা, তোমার খাতার উপস্থাপনটাও সুন্দর হবে। তাহলে দেখো যে ব্যাপারটা এখানে ঘটতেছে, একটা ইঞ্জিন খাড়া উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিতে সক্ষম। 10 সেকেন্ড পরে ইঞ্জিনটা অফ করে দেওয়া হলো, রকেটটা সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে এটা বের করতে হবে। ভাই বাইরে। আচ্ছা, সো সরি। তো দেখো এখন হচ্ছে আমরা প্রবলেমটা এটার একটা চিত্র আঁকানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। এই গ্রাউন্ড থেকে রকেট কি হয়? গ্রাউন্ড থেকে উপরের দিকে ওঠে না? তাহলে এই গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠতেছে এই রকেটটা, তাহলে উপরের দিকে উঠতেছে 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 10 সেকেন্ড হয়ে গেছে। সো 10 সেকেন্ড পরে এই জায়গায় আসলো, তো এই জায়গায় আইসা ওর ইঞ্জিনটা অফ করে দেওয়া হয়েছে। 10 সেকেন্ড পরে ইঞ্জিন অফ করে দেওয়া হয়েছে, তো এই জায়গায় এসে ইঞ্জিন অফ করে দিছে। তো ইঞ্জিন অফ করে দিলেও ওর একটা ব্যাগ কিন্তু থাকবে, ওই ব্যাগের কারণেও কিন্তু এটা আরেকটু উপরে উঠবে। তুমি খেয়াল করে দেখো, রেলগাড়ির ইঞ্জিন বন্ধ করে দিল, রেলগাড়ি আরো কিছু দূর যায় কেন? ত্বরণের কারণে। গাড়ি যখন গাড়িটা যখন চলতে থাকে তখন ওর মধ্যে ত্বরণ থাকে। সো এই 10 সেকেন্ড সময় পর্যন্ত ওর হচ্ছে ত্বরণ ছিল, এই সময়টুকুকে ধরো 10 সেকেন্ড। তো এই 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল, এরপর ইঞ্জিনটা অফ করে দিছে। ইঞ্জিনটা অফ করে দিছে মানে ত্বরণটা বন্ধ হয়ে গেছে। কিন্তু ত্বরণ বন্ধ হইলেও রকেটটা কিন্তু বন্ধ হবে না। এই ত্বরণ থেকে রকেটটা যে বেগ পাইছে এই বেগে সে আরো কিছুটা উপরে উঠবে। সো বের করতে হবে সর্বাধিক উচ্চতা কত। তো এই ক্ষেত্রে আমরা উচ্চতা পাবো দুই রকমের। একটা উচ্চতা আমরা পাবো হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত H1, এটার বেলায় কি ত্বরণ আছে কিন্তু 10 সেকেন্ড মানে ইঞ্জিন রকেট কি তুমি উপরের দিকে যখন পাঠাবা প্রচন্ড একটা বেগ দিয়ে কিন্তু পাঠাইতে হয়, সেক্ষেত্রে তোমার একটা ত্বরণ লাগে। তো ত্বরণটা কত দিতে পারে এখানে বলে দিছে, 20 মিটার পার সেকেন্ড এইটুকু ত্বরণ সে দিতে পারে। হ্যাঁ, তাহলে এইটুকু ত্বরণে সে প্রথম 10 সেকেন্ড উপরে ওঠে। 10 সেকেন্ড যাওয়ার পরে ত্বরণ মানে ইঞ্জিনটা অফ করে দেওয়া হয়। ইঞ্জিন অফ করে দেওয়া হয় মানে কি ওর ত্বরণটা বন্ধ হয়ে যায়। সো ত্বরণ বন্ধ হয়ে গেল, সে আরো কিছু দূর উঠবে ব্যাগের কারণে। সো বাকিটুকু সে উঠবে এই জায়গাটুকু আসলে নিক্ষিপ্ত বস্তুর জন্য। কেন? কারণ ইঞ্জিন অফ করে দিছে, ত্বরণ অফ করে দিছে, এখানে এসে ও একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, এই ব্যাগটাকে ধরো ভি। তাহলে ও এই পর্যন্ত এসে একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে, ভি ব্যাগ প্রাপ্ত হয়েছে। এই ভি ব্যাগে ও উপরের দিকে উঠতেছে। সো এই জায়গাটুকু কিন্তু নিক্ষিপ্ত বস্তুর জন্য, আর এইটুকু হচ্ছে কি ত্বরণের জন্য। সো এইটুকুকে আমরা নাম দিব H2। এটা আমাদের H1, এটা হচ্ছে আমাদের H2। এখন চলো আমরা প্রবলেমটা সলভ করি। প্রথমে হচ্ছে H1 অংশটুকু যদি আমরা বের করতে চাই, তাহলে H1, তাহলে H1 এর জন্য কন্ডিশন কিরকম হবে দেখো। এখানে কি কি আছে? H মানে বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে H উপরের দিকে। তোমার এর যে আদিবেগ ইউ কোন দিকে? উপরের দিকে। ওর যে শেষ বেগ ভি সেটাও কোন দিকে? উপরের দিকে। অভিকর্ষ ত্বরণ জিটা নিচের দিকে। আমরা এইটাতে একটু ঝামেলা আছে, এটা ক্লিয়ার করে দিব। তো আগে আমরা সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে এটাকে উপরের দিকে আমরা নিব। তো সূত্রটা আমরা লিখে ফেলবো ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। কেন এই এট স্কোয়ার লিখলাম ভাইয়া, কাহিনীটা বুঝলাম না, একটু ক্লিয়ার করে দেন। তো দেখো H1 আমরা এই উচ্চতাটুকু বের করতে চাই। এই উচ্চতাটুকু কিন্তু ওর একটা ত্বরণ ছিল। ত্বরণটা কত দেখো, ত্বরণ এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো এই ত্বরণটা কোন দিকে? ইঞ্জিন রকেট কোন দিকে উঠতেছে? উপরের দিকে। তাহলে ত্বরণ এ এর মানটা কোন দিকে? উপরের দিকে। তো এটার ত্বরণ যদি 20 মিটার পার সেকেন্ডই হয়, ও কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেগে ত্বরণে স্কোয়ার এই ত্বরণে কিন্তু উপরে উঠতে পারবে না। কেন? কারণ নিচের দিকে একটা ত্বরণ আছে, অভিকর্ষ ত্বরণ জি, কাজ করে কত? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো উপরের দিকে যাইতে চাই 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, নিচের দিকে ত্বরণ কাজ করে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিট ত্বরণটা কত? কার্যকর ত্বরণটা কত? কার্যকর ত্বরণ এ হবে 20 মাইনাস 9.8
মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এটা কোন দিকে? উপরের দিকে। কাহিনীটা বুঝছো কিনা দেখো, মানে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে ওঠে, অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে আলটিমেটলি কার্যকর ত্বরণটা কোন দিকে হবে? উপরের দিকে, কারণ এই ত্বরণটা বেশি। এই ত্বরণটা কোন দিকে? উপরের দিকে। এই ত্বরণটা কোন দিকে? নিচের দিকে। সো নিট ত্বরণটা কোন দিকে হবে? 20 - 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি বুঝতে অসুবিধা হয় খেয়াল করো, তুমি এইখানে একটা ইটের বস্তা আছে, তুমি এটাকে টানতেছো 100 নিউটন বলে এই দিকে, তোমার ছোট ভাই এটাকে এই দিকে টানতেছে 20 নিউটন বলে। তাহলে বলো এই জিনিসটা কোন দিকে যাবে কত নিউটন বলে? এই জিনিসটা তোমার দিকে যাবে 80 নিউটন বলে। কিভাবে বুঝলা বলো তো? এই বস্তুটাকে তুমি এইদিকে 100 নিউটন বলে টানলে, ও যদি 20 নিউটন বলে টানে, তাহলে বস্তুটার উপর নিট বল বা লব্ধি বল হবে 80 নিউটন তোমার দিকে। কেমনে পাইছো? 100 নিউটন বলে তুমি এইদিকে টানো, ও 20 নিউটন বলে এইদিকে টানে, মানে কি? ওর 20 নিউটনের সাথে তোমার কিন্তু 20 নিউটন ক্যান্সেল হয়ে যায়, তাহলে বাকি রইলো তোমার 80 নিউটন। এই 80 নিউটন কিন্তু এইদিকে কাজ করে। বা তুমি এটাকে লব্ধির সূত্র দিয়ে বুঝতে পারো। আমরা জানি দুইটা ভেক্টর যখন পরস্পর বিপরীত দিকে কাজ করে, লব্ধি কি? তাদের বিয়োগফলের সমান। সো বিয়োগফল কত? 100 - 20 মানে কত? 80 নিউটন। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট লাইক দিস। এ ত্বরণ উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, জি নিচের দিকে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে। তাহলে আলটিমেটলি তাদের নিট বা লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা কেমন হবে? একটা উপরের দিকে, আরেকটা নিচের দিকে। সো ফাইনালি এদের লব্ধিটা হবে এদের বিয়োগফলের সমান। সো এদেরকে বিয়োগ করে দিব। যেটা বড় নিট ত্বরণটা ওইটার দিকে কাজ করবে, তোমার মতো যার ব্যাক, যার বলটা বড়, নিট বলটা তার দিকে কাজ করতেছিল। সো এখানে ত্বরণ এটা আমরা পাবো ক্যালকুলেশন করে, 20 থেকে যদি 9.8 বাদ দেই, তাহলে আমরা কত পাই? 20 থেকে 9 বাদ চলে গেলে থাকার কথা 11, থাকবে না, থাকবে হচ্ছে 10.2। 10.2, হ্যাঁ। সো আমরা পাবো 10.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণের মান, এবং এই ত্বরণটা কোন দিকে কাজ করবে বলো? খাড়া উপরের দিকে। বোঝা গেল আমার কথা? সো এবার ভ্যালুগুলো তুমি বসাই দাও। তাহলে এই রকেটের আদিবেগ, এই রকেটের আদিবেগ কত বলো তো? এই রকেটের আদিবেগ কিন্তু দেওয়া নাই। মানে রকেটটা নর্মালি গ্রাউন্ডে যখন থাকে, এখানে কি স্থির অবস্থায় থাকে। সো এই গ্রাউন্ডে যখন আছে স্থির অবস্থায় আছে, এটাকে কোনো আদিবেগ দেওয়া হয়নি, এটাকে জাস্ট একটা ত্বরণ দেওয়া হয়েছে। সো ওর আদিবেগটা শূন্য। আদিবেগটা শূন্য। যদিও অ্যাকচুয়ালি আদিবেগ কিন্তু শূন্য না, এই ত্বরণটা পাওয়ার পরে কিন্তু ওর একটা বেগ আছে, ওই বেগটা আদিবেগ না। আদিবেগ হচ্ছে আদিতে, আদি অবস্থায় ওর বেগ কত? আদি অবস্থায় কিন্তু ওর বেগ শূন্য। সো যখন ত্বরণ দেওয়া হয়েছে তখন সে একটা বেগ প্রাপ্ত হয়েছে, মাস্ট বি। সো ওইটা আমরা এখন কনসিডার করতেছি না। সো এই ইন দ্যাট কেস আদিবেগ ইউটা হচ্ছে শূন্য। সো যদি শূন্য হয়, ইউটির জন্য শূন্য পাবো হাফ ইন্টু এ। এ দেখো প্রশ্নে দেওয়া কিন্তু 20, কিন্তু তোমাকে বসানো লাগবে কত? 10.2। সো তুমি এখানে বসাই দিবা 10.2 ইন্টু টি স্কোয়ার। টি হচ্ছে কি? সময়। তাহলে কতটুকু সময় বলো তো? এই ত্বরণটুকু কাজ করে কত সময় পর্যন্ত? 10 সেকেন্ড পর্যন্ত। তাহলে ইন্টু 10 স্কোয়ার। সো তুমি এখানে একটা উচ্চতা পাবা, উচ্চতাটা কত হয় আমাকে বইলো। এটা হচ্ছে আমরা H1 এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো H1 এর ভ্যালু যে বের করছি, সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাইও তো। আমি সবচেয়ে ইজি করে বোঝানোর চেষ্টা করছি। লাস্ট হোমওয়ার্কের লাস্ট কোয়েশ্চেনটা বুঝাই দিবেন? আচ্ছা বুঝাই দিব, বুঝাই দিব। ওকে, এটা বলো বুঝছো কিনা। আগের হোমওয়ার্ক নিয়ে চিন্তা পরে করলেও হবে, সলভ ক্লাস পাবা, সলভ ক্লাসও বোঝানো যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু আজকেরটা বুঝে যাও। আজকেরটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বুঝতেই হবে। তো মাত্র যেটা বুঝাইলাম, এটা বুঝছি কিনা সবাই বললো তো। সো এখান থেকে আমরা H1 এর মান পাবো। H1 এর মানটা কত হয় যারা বুঝছো কমেন্ট করে জানাও। সো আমাদের H1 এর কাজ শেষ, এবার আমরা H2 বের করব। তাহলে H2 কেমন বলো? এই পর্যন্ত আসছে, আসার পরে কিন্তু ত্বরণ বন্ধ হয়ে গেছে। ত্বরণ বন্ধ হইলো, এখানে এসে ওর একটা বেগ প্রাপ্ত হয়েছে, সেই বেগটা হচ্ছে ভি। তাহলে ভি বেগে বস্তুটা উপরের দিকে উঠতেছে। সো এই জায়গায় H2 এর জায়গায় বস্তুটা একটা পিওর নিক্ষিপ্ত বস্তুর মতো কাজ করবে। এটার কোনো ত্বরণ নাই, জাস্ট একটা বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে খাড়া উপরের দিকে। সো যদি করা হয়, এই ক্ষেত্রে আমরা কি পাবো বলতো? এইটা সর্বোচ্চ কত, কত উচ্চতায় উঠবে এই বেগে? এই যে ভি বেগ প্রাপ্ত হয়েছে, ভি বেগে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা যদি আমরা বের করতে চাই, তাহলে কেমনে বের করব? আমরা জানি সর্বোচ্চ উচ্চতা H2 সমান ভি স্কোয়ার বাই টু জি, মানে ইউ স্কোয়ার বাই টু জি হয়। তো এখানে মানে এই একটা বস্তুকে যদি আমরা ইউ বেগে ছুড়ে মারি, তখন ওর সর্বোচ্চ উচ্চতা হয় ইউ স্কোয়ার বাই টু জি। আর এখানে এই বস্তুটাকে ভি বেগে ছুড়ে মারা হয়েছে, এখানে এসে আমরা দেখতেছি ব্যাগটা ভি হয়ে গেছে। সো এইটা সর্বোচ্চ কতটুকু উঠবে? এটা সর্বোচ্চ যতটুকু ওঠে, এই সরণটা আমরা ধরলাম H2। তাহলে H2 সমান হচ্ছে ভি স্কোয়ার বাই টু জি। তো ভি এর ভ্যালুটা কত এটা কিন্তু আমরা জানি না। তো ভি এর ভ্যালুটা বের করতে হবে। ভি এর ভ্যালু কেমনে বের করব? খেয়াল করো, এখান থেকে বস্তুটা যাত্রা শুরু করছে, যাত্রা শুরু করার 10 সেকেন্ড পর ইঞ্জিন অফ হয়ে গেছে। তাহলে এখান থেকে 10 সেকেন্ড হচ্ছে এতটুকু, এখানে আইসা ওর যে ব্যাগটা হয়েছে, এইটার কেসে যদি তুমি চিন্তা করো, তাহলে শেষ ব্যাগটা হচ্ছে ভি। প্রথম টুকুর জন্য এইখান থেকে এই পর্যন্ত গেছে, যাইতে সময় লাগছে কত? 10 সেকেন্ড। যাওয়ার পথে ত্বরণ ছিল কত? ত্বরণটা ছিল হচ্ছে এই যে আমরা যেটা বের করছি সেটা, ত্বরণটা ছিল
আচ্ছা, এটা কি 10.2 না 11.2? 10.2 তো, হ্যাঁ 10.2। তাহলে ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে 10.2। সো আমরা যেটা করব তোমার এইটুকুর জন্য আমরা যদি লিখি ফর্মুলা লিখি, তাহলে ভি ইজ ইকুয়াল টু, দেখো এখানেও কোন দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। সো এইটুকুর জন্য আমরা ফর্মুলা লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কেন এখানে মাইনাস জি লিখলাম না? কারণ হচ্ছে দেখো, আমরা এ নিছি, আমাদের এ ত্বরণটা কোন দিকে উঠতেছে? উপরের দিকে। আমরা কিন্তু এই ত্বরণটাও নেই না, আমরা নিট ত্বরণটা নিছি, যে বস্তুটা আসলেই কত ত্বরণে উপরের দিকে উঠে। তো আমরা দেখছি বস্তুটা অ্যাকচুয়ালি 10.2, মানে 9.8 বা জি তো নিচের দিকে কাজ করে, এটা বাদ দিলেও এই ত্বরণে বস্তুটা উপরের দিকে উঠে। সো যেহেতু এ উপরের দিকে, শেষ বেগ ভি উপরের দিকে, আদি বেগ ইউ উপরের দিকে, সো ফর্মুলা হবে এটা। তো এখান থেকে আমরা বেগ ভি ইজ ইকুয়াল টু আদি বেগ ইউ তো 0 প্লাস এ এর মান কত? 10.2 ইন্টু টি। কত সময় পর্যন্ত এই ত্বরণ চলছে? 10 সেকেন্ড। তো তুমি ক্যালকুলেশন করলে কিন্তু এখানে বেগের মান পেয়ে যাবা। তো বেগের মান পাবা কত? 102 মিটার পার সেকেন্ড। তার মানে এইখানে আইসা ওর বেগটা হয়ে যাবে 102 মিটার পার সেকেন্ড। এই বেগে এটা উপরের দিকে আরো উঠবে। তো এই বেগে সে সর্বোচ্চ কত উপরে উঠতে পারবে আমরা এখান থেকে পাবো। তো এখানে ভি এর জায়গায় এটা বসাই দিবে, কত? 102 স্কয়ার ডিভাইডেড বাই 2g, 2 ইন্টু 9.8। তো এখানে তুমি একটা উচ্চতা পাবা, এটা হবে h2 মিটার। সো তোমার মোট উচ্চতা, ফাইনালি তোমার মোট উচ্চতা কত হবে? বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় উঠতেছে, তো তোমার মোট উচ্চতা হবে হচ্ছে h1 প্লাস h2। তো এখানে যে উচ্চতা পাইছো যোগ এখানে যে উচ্চতা পাইছো, দুইটা যোগ করে দিলে তোমার মোট উচ্চতা পেয়ে যাবা। ওকে, বুঝছে বুঝছে বুঝছে। 510, 510 হচ্ছে সম্ভবত তোমার প্রথমটার উচ্চতা না? এটার উচ্চতা সম্ভবত 510। আমি দেখি একটু, 10 স্কোয়ার হয়ে যাবে 100। 100কে এটা দিয়ে যদি আমরা ভাগ করে পাবো 50, 50-এর সাথে 10.2 গুণ করলে 510 হবে। হ্যাঁ ঠিক আছে, 510 হবে। দ্বিতীয়টার কত হয় বলো? ব্যাগ তো 102 আসছে। সো দ্বিতীয়টার 102 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, ওইটার উচ্চতা কত হবে কমেন্ট করো। h2 এর মান জানতে চাই। বিন্তুল উত্তর দিয়ে দিছে 530.816, 530.816 মিটার। সো ফাইনালি তোমার মোট উচ্চতা কত হবে ভূমি থেকে? এটা সর্বোচ্চ কতটুকু উচ্চতা পর্যন্ত পৌঁছাবে? এই 510 যোগ এটা 530.816। সো ফাইনালি তুমি যোগ করে দাও, যোগ করে দিলে 1000 কত পাবা? তুমি পাবা হচ্ছে 1040.816 মিটার। তো জিনিসটা, রকেটটি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পৌঁছাবে? ইঞ্জিন অফ করে দিল, ইঞ্জিন অফ করে দিলে সে ত্বরণে যাবে এতটুকু, বাকিটুকু যাবে ব্যাগে। ফাইনালি সে এতটুকু উচ্চতায় পৌঁছাবে। এই এতটুকু উচ্চতা হচ্ছে 1040.816 মিটার। বুঝা গেছে প্রবলেমটা? সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে বলো। যদি একজনও থাকো বুঝি নাই, সাহস করে কমেন্ট করে ফেলো, করলে আমি আবার বুঝাই দেবো প্রয়োজনে। সো এটা যদি বুঝে যাও, আমি চেষ্টা করি একটা ঊর্ধ্বমুখী বেলুনের অঙ্ক করানো যায় কিনা আমি দেখি। আমি একটা ঊর্ধ্বমুখী বেলুনের অঙ্ক খোঁজার চেষ্টা করতেছি, আশা করি পেয়ে যাব। এই অঙ্কগুলা কিন্তু তোমার শুধু ফিজিক্সে না, মনে রাখো ম্যাথেও কিন্তু কাজে লাগবে। ম্যাথে কই কাজে লাগবে ভাইয়া? ম্যাথে হচ্ছে তোমার সেকেন্ড পেপারে বলবিদ্যা নামে চ্যাপ্টার আছে, স্থিতিবিদ্যা এবং সমতলে বস্তু কণার গতি। ওই সবগুলা জায়গায় কিন্তু তোমার এগুলা কভার করবে, এগুলা কিন্তু কাজে লাগবে। সো তুমি কিন্তু অবশ্যই অবশ্যই কি করবা, এইখান থেকে যা পড়াই দিতেছি এগুলা খুব ভালো মতো বুঝে যাওয়ার চেষ্টা করবা। তাহলে কিন্তু তুমি ফিজিক্সের জন্য তো অবশ্যই, তোমার কিন্তু ম্যাথের জন্য অনেকাংশে কাজে দিবে। হ্যাঁ, তা আমি খুঁজতেছি হচ্ছে একটা বস্তু পাই নাকি। আমি ঊর্ধ্বমুখী বেলুনের একটা প্রবলেম দেখি, পেয়ে যাব সম্ভবত। তো তোমরা কমেন্ট করে বলো যে এটা সবাই বুঝছে কিনা। যদি বুঝে থাকো তাহলে আমি সামনের দিকে আগাবো। তো এগুলা থেকে আজকে যে কনসেপ্টটা পড়াইলাম না, এগুলা থেকে অনেক রকমের প্রবলেম দিতে পারে। সো যেভাবেই দেখ প্রবলেমগুলা কিন্তু তুমি পারবা, পারা উচিত। আমি কিন্তু হোমওয়ার্কে দিব এই থিওরিগুলা থেকে যে ধরনের পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর গতি থেকে যে ধরনের প্রবলেম দিতে পারে, এগুলা কিন্তু আমি তোমাকে থিওরিতে করতে দিব। সো এটা বোঝা অনেক বেশি জরুরি। সো সবাই একটু কমেন্ট করে বইলো যে এখন পর্যন্ত যা পড়াইলাম এবং যে ম্যাথটা করাইলাম এই সব কিছু বুঝছো কিনা।
এই তোমাদের কমেন্টগুলো পড়ি, বুঝছি। নাফিসা বুঝছে, মাহদি বুঝছে, জারিন বুঝছে, ফাহিমা বুঝছে, সাকিব বুঝছে, উর্মি বুঝছে, লোনা বুঝছে। নতুন যারা জয়েন করছো তারাও একটু কমেন্ট করো তো যে তারা বুঝতেছো কিনা। নতুন যারা জয়েন করছো তাদের মতামতটা জানা অনেক বেশি জরুরি। আর আমি আরেকটা ম্যাথ করাবো, ঊর্ধ্বগামী বেলুনের ম্যাথ। আমি খুঁজতেছি সামনে ল্যাপটপে আমার যেসব ফাইল আছে ওগুলাতে। একটা ফাইল খুঁজে ফেলছি, ওইটাতে নাই। সো আরেকটা ফাইল আমি দেখতেছি, এটাতে যদি পেয়ে যাই। কারণ ঊর্ধ্বমুখী বেলুনের একটা অঙ্ক করলে হবে কি, তোমার কনসেপ্টটা একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু খুব সম্ভবত এখানে আছে, আমি পেয়ে যাব। কাছাকাছি চলে আসছি। এটা ইজিলি পাবো হচ্ছে যদি আমি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে ঢুকে যাই। আমার মনে হয় বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট কোথাও না কোথাও এটা একবার আসছে। তো এটা লাস্ট আমি খুব সম্ভবত পেয়ে যাব। যদি না পেয়ে যাই আমি হয়তো বানাই দিব, একটা বানাই দিয়ে করাবো। পাওয়ার তো কথা। এটা তো মানে স্থিতিবিদ্যায় তো অহরহ আসে, এটা তো আসার কথা। হ্যাঁ, প্যারাশুট আরোহীর একটা, ও না, প্যারাশুট আরোহী নিচের দিকে পড়তেছে, আমি চাচ্ছি উপরের দিকে। উপরের দিকে মানে 3 নাম্বার যে কেসটা আমরা দেখছিলাম না, 3 নাম্বার কেসের একটা প্রবলেম আমি হচ্ছে করাইতে যাচ্ছি। আচ্ছা, পাচ্ছি না আমি, চলো বানাই দেওয়ার চেষ্টা করি। বানাই দিলে হবে কি, মানগুলা ডিসেন্ট মান হয় না, তো সেক্ষেত্রে দেখা যায় উল্টাপাল্টা মান আসতে পারে। তো আমরা বোঝার জাস্ট প্রসেসটা বুঝবো। আচ্ছা, প্রবলেমটা ধরো এরকম যে 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী একটি বেলুন থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী একটি বেলুন থেকে আহ, একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে, মুক্তভাবে পড়তে দিলে 10 সেকেন্ড পর ভূমিতে পতিত হয়। প্রশ্ন হচ্ছে কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল। কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল। এটা কি আমাদের কোন কেসটাকে স্যাটিসফাই করে বলো তো? 3 নাম্বার কেসটাকে। কেন? ঊর্ধ্বমুখী একটা বেলুন, তাহলে এখান থেকে একটা বেলুন ধরো উপরের দিকে উঠতেছে, উপরের দিকে বেলুনটা উঠতেছে উঠতেছে। তো এই পর্যন্ত ধরো গেল, এখান এই এই এতটুকু যাওয়ার পরে তুমি কি করলা, এখান থেকে একটা বস্তুকে ছেড়ে দিলা। জাস্ট তুমি ওই বস্তু তো, এই তোমার বেলুন তো উপরের দিকে উঠতেছে, এখান থেকে তুমি যদি একটা বস্তুকে ছেড়েও দাও, বস্তুটা সরাসরি নিচে পড়বে না। এটা প্রথমে উপরের দিকে পড়তে থাকবে, উপরের দিকে একটা উচ্চতা এসে যাবে, যাওয়ার পরে আবার নিচের দিকে পড়তে থাকবে, পরে এই ভূমিতে আসবে। আচ্ছা, তো এইখানে কন্ডিশনটা বলা যে একটা বস্তুটাকে কি করা হলো, এখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিলে সে ভূমিতে পড়তে 10 সেকেন্ড সময় নেয়। তো তোমাকে বের করতে হবে যে কত উচ্চতা থেকে আসলে ছেড়ে দেওয়া হয়েছিল, এই উচ্চতা এইচটা বের করতে হবে। তো এই উচ্চতা এইচটা তুমি কেমনে বের করবা? এটা বের করার জন্য দেখো, এটা কোন কেস বলো? 3 নাম্বার কেস, যে ঊর্ধ্বগামী বস্তু থেকে পরন্ত বস্তু। তো 3 নাম্বার কেসের জন্য এইচ এর ফর্মুলা কি? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার।
মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো টি হচ্ছে কত সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড বলতে 10 সেকেন্ডে সে কতটুকু পথ ভ্রমণ করছে বলো? এখান থেকে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পর পরে কিন্তু ওর টাইম কাউন্ট স্টার্ট হয়েছে। তো এখান থেকে ছেড়ে দেওয়ার পরে কিছু সময় এটা উপরে উঠবে, তারপরে সে নিচে নামবে। তার মানে 10 সেকেন্ডের কিছু সময় সে উপরের দিকে থাকে, কিছু সময় নিচের দিকে থাকে। তো এই কারণে দেখো কতটুকু সময় সে উপরের দিকে থাকে, বস্তুর ব্যাগ কত ব্যাগে এটাকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল 20 মিটার পার সেকেন্ড ব্যাগে। তাহলে বেলুনটা, ঊর্ধ্বমুখী বেলুন উপরের দিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড ব্যাগে। তাহলে বেলুনের মধ্যে যে বস্তুটা ছিল, বস্তুর ব্যাগে কিন্তু 20 মিটার পার সেকেন্ড। তো ছেড়ে দেওয়ার সাথে সাথে এইটা বেলুনের মানে গতি জড়তার কারণে, দেখো স্থিতি জড়তা গতি জড়তা নামে টার্মস আছে না, আমরা কিন্তু জানি যে চলন্ত বাসের মধ্যে হঠাৎ ব্রেক করলে আমরা কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ি। কেন? গতি জড়তার কারণে। তো এই যে রকেটটা বা বেলুনটার মধ্যে বস্তুটা ছিল, তো বেলুন উপরের দিকে উঠলে বস্তু কিন্তু উপরের দিকে উঠতো। সো গতি জড়তার কারণে এটা প্রথমে কিছু দূর উপরে উঠবে, এরপর নামতে শুরু করবে। আলটিমেটলি এই উপরে উঠলো এবং নামলো, সময় লাগলো কত? 10 সেকেন্ড। সো এটার জন্য এইচ নির্ণয়ের ফর্মুলা হবে এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তুমি যদি এখানে প্লাস দিয়ে করো, অঙ্কটা কিন্তু হবে না। কেন হবে না? তোমাকে উচ্চতা বের করতে বলছে এইটুকু কিন্তু। তাহলে এইটুকু তুমি কেমনে বের করতা? ধরো কিচ্ছু নাই, জাস্ট এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তোমাকে বললো যে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, 10 সেকেন্ড সময় লাগছে। তুমি এইটা কেমনে বের করতা? এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার দিয়ে। কেন? আদিবেগ জিরো হয়ে যেত এই ক্ষেত্রে। কিন্তু এটার বেলায় ওর আদিবেগ একটা আছে, এই আদিবেগটা কোন দিকে কাজ করে? উপরের দিকে। তাহলে তোমার দরকার কিন্তু উপরের দিকে যতটুকু যায় এই দূরত্বটা কিন্তু তোমার দরকার নাই। কারণ তোমার দরকার কত উচ্চতা থেকে এটাকে ফেলে দেওয়া হয়েছিল, তোমার এই উচ্চতাটুকু দরকার। তাহলে উপরের দিকে যতটুকু যায়, এটা উপরের দিকে কোন বেগে যায়? ইউ বেগে কিন্তু যায়। তাহলে ইউ বেগে কতটুকু যায় উপরে? ইউটি। ও যে সময়টা, আমরা যে সময়টা পাবো, এই সময়ে ইউ বেগে সে যতটুকু উপরে উঠতে পারে উঠলো, এরপর নামতে শুরু করবে। তো এটাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া লাগবে। তো এই কারণে আসলে আলটিমেটলি এখানে বাদ হয়ে যায়। তোমার এত জটিল করে বোঝার দরকার নাই, তুমি জাস্ট সিম্পলি এভাবে বুঝো। ঊর্ধ্বমুখী বস্তু থেকে পরন্ত বস্তু ফেলে দিলে এইচ এর সমীকরণ হচ্ছে এটা। ইউর সামনে কি বসে যাবে? মাইনাস বসে যাবে। কেন বসে যাবে আমরা কিন্তু শিখছি অলরেডি। কোথায়? এই যে 3 নাম্বার কেসে দেখো, ঊর্ধ্বমুখী বস্তু থেকে পরন্ত বস্তুর বেলায় এইচ এর ফর্মুলা কি? মাইনাস ইউটি প্লাস হাফ জেড স্কয়ার। এটা কেন হয় আবার যদি বলি, দেখো এটা আদিবেগ ইউ হচ্ছে উপরের দিকে, বস্তুটাকে ছেড়ে দিলে এটা সাথে সাথে নিচের দিকে পড়ে না, সাথে সাথে এটা উপরের দিকে ওঠা শুরু করে। সো ইউ উপরের দিকে, এইচ নিচের দিকে, বস্তুর সরণ নিচের দিকে হয়, জি নিচের দিকে হয়, শেষ বেগ ভি নিচের দিকে থাকে। সো যে রাশিগুলো বেশি বিপরীত দিকে ওই দিকটাকে আমরা পজিটিভ ধরবো, উপরের দিকটা নেগেটিভ। সো ফাইনালি এইচ পজিটিভ, জি পজিটিভ, আমাদের ইউটা নেগেটিভ। সো সামনে কি চলে আসবে? মাইনাস ইউটি। সো তুমি এখানে কি বসিয়ে দিবা? মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এইখান থেকে তোমাকে আমরা যেটা করব এখন ভ্যালুগুলো বসাই দিব। সো ভ্যালুগুলো তুমি বসাই দাও। মাইনাস ইউর ভ্যালু কত? 20। তাহলে ইউ 20 ইন্টু কতটুকু সময় লাগে? 10 সেকেন্ড। 10 প্লাস হাফ জিটি স্কোয়ার। জি এর মান 9.8, টি এর মান হচ্ছে 10 স্কোয়ার। ক্যালকুলেশন করো, করলে তুমি একটা উচ্চতা পেয়ে যাবে এত মিটার। ওকে। সো এই টাইপের একটা প্রবলেম খুব খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই যে এখানে যে মাইনাসটা দিতে হয় এটা অনেকেই বুঝবে না, অনেকে পেস লাগাই দিবে, দিয়ে অঙ্কটা ভুল করে ফেলবে। তো এইগুলো হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসে। আমি কেন যেন এখন খুঁজে পাইলাম না, তাড়াহুড়ার জন্য হয়তো, কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসে, শুধু ফিজিক্সে না, ম্যাথেও আসে, বলবিদ্যায়। আচ্ছা দেখি তোমাদের প্রশ্ন, সবাই বুঝছো কিনা এটা কমেন্ট করে জানাও। আমি একটা প্রশ্ন দেখ, সরি আমার টাচ লেগে এটা রিজিউম হয়ে গেছিল। ওকে, এখন হোপফুলি ঠিক আছে। পেন্তুলের একটা প্রশ্ন, ভাইয়া H1 থেকে H2 বেশি, বিশে কেন? H1 তো ত্বরণে ছিল, বিশে নাকি বেশি? বেশি সম্ভবত। H1 থেকে H2 বেশি কেন? H1 তো ত্বরণে ছিল, কোনটা বেশি? H2টা বেশি। আচ্ছা, তো H1 ত্বরণে ছিল, হ্যাঁ ত্বরণে ছিল, কিন্তু ত্বরণে ছিল কতটুকু সময়? ত্বরণে ছিল 10 সেকেন্ড সময়। ওকে কিন্তু কোনো আদিবেগ দেওয়া হয় না, আদিবেগটা জিরো হয়ে গেছিল। তো তো আদিবেগ জিরো না হইলে, এটার জন্য যদি একটা আদিবেগ দেওয়া থাকতো, সেই ক্ষেত্রে H1টাও বেশি হইতো। আদিবেগ দেওয়া নাই, জিরো ধরে করছি আমরা, এই কারণে H1টা কম হয়েছে, বেশি হইতে পারতো। ওকে। আচ্ছা, তো হোপফুলি উত্তর পাইছো তোমার। এরপরে আমরা যেটা করলাম এই প্রবলেমটা, আশা করি সবাই বুঝছো। হ্যাঁ বেশি, ওকে উত্তর দিয়ে দিছি। তো এই হচ্ছে আমাদের পরন্ত ও নিক্ষিপ্ত বস্তুর জন্য ফর্মুলা বা অঙ্ক, সবগুলোর অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। আমি কিন্তু আরো অঙ্ক দিব তোমাদেরকে করতে। ওকে। আচ্ছা, তো ফাইনালি এখন আসো, এটা গেল। এটা যাওয়ার পরে আমরা পরন্ত নিক্ষিপ্ত বস্তু বুঝে ফেলছি না, এবার আমরা প্রাসে চলে যাব, যেটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারের মোস্ট ডিজায়ার্ড টপিক। আমরা প্রাস পড়বো। প্রাস হয়তো আজকে সম্পূর্ণ পড়তে পারবো না, যতটুকু পারি আমরা পড়ে ফেলার চেষ্টা করব। আচ্ছা, তো সময় আছে খুব কম, হাতে আর 15 মিনিট সময় আছে। দেখি আমরা যে কয়টা কভার টপিক, প্রাসের মধ্যে অনেকগুলো টপিক আছে, টপিক বাই টপিক আমরা আগাবো। তো যে কয়টা কভার করতে পারি ওই কয়টাই
আমরা চাচ্ছি কি যেন, আমরা চাচ্ছি প্রাস পড়তে। তো প্রাসে দিয়ে আমরা শুরু করব। তো প্রথমত হচ্ছে প্রাস কি বা প্রাস কাকে বলে, এই জিনিসগুলা কিন্তু তোমাকে জানতে হবে। তো তুমি জানবা অবশ্যই, আমি জানাবো। আচ্ছা, তো প্রাস কি? একটু আগে আমরা দেখছিলাম নিক্ষিপ্ত বস্তু, একটু আগে আমরা দেখছিলাম পড়ন্ত বস্তু। এবার হচ্ছে একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয় এরকম ভাবে, ভূমির সাথে একটা কোণ করে, যে থিটা কোণ করে যদি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে এটা দেখতে কিরকম হবে বলো? এটা উপরের দিকে উঠবে উঠবে উইঠা ফাইনালি কিন্তু একটা সময় আবার নামা শুরু করবে, এই পর্যন্ত এসে কিন্তু নেমে যাবে। হ্যাঁ, তো এই গতিটা কে বলে হচ্ছে প্রাস। যে ভূমি আনুভূমিকের সাথে তির্যক ভাবে, তির্যক ভাবে মানে হচ্ছে একটা কোণ করে বাঁকা করে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করতো, তখন এটা নিক্ষিপ্ত বস্তু। হ্যাঁ, আনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষিপ্ত বস্তুর বেগকে প্রাস। এই প্রাসের গতিকে প্রাসের দ্বিমাত্রিক। আগে পড়ছিলাম এক শুরুতে। কেন দ্বিমাত্রিক? কারণ এই বস্তুটাকে এইদিকে ছুড়ে মারলেও আনুভূমিক বরাবর একটা দূরত্ব অতিক্রম করে ও উলম্ব বরাবর একটা দূরত্ব অতিক্রম করে। ওর সরণ হয় দুইটা, আনুভূমিক বরাবর একটা, উলম্ব বরাবর একটা। সো এই গতিটাকে তুমি যদি কমপ্লিটলি প্রকাশ করতে চাও, শুধুমাত্র একটা দিক দিয়ে প্রকাশ করতে পারবা না, এটার দুইটা দিক লাগবে। সো এই কারণে প্রাসের গতিপথ কেমন হবে? দ্বিমাত্রিক হবে। আর প্রাসের গতিপথ দ্বিমাত্রিক, এইটুকু আমরা জানলাম। তো এখন হচ্ছে আমরা যেটা করব, আসলে প্রাসের ব্যাগ নিয়ে কাজ করব। আমরা টপিক, প্রাসটা টপিক বাই টপিক পড়বো। তাহলে আজকে প্রথম টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রাসের ব্যাগ। আচ্ছা, তো আমরা প্রাসের ব্যাগ নিয়ে পড়াশোনা করব। তাহলে এখান থেকে বস্তুটাকে ছুঁড়ে মারা হয়েছে, ধরো ইউ ব্যাগে ছুঁড়ে মারা হয়েছে। তো এই যে ব্যাগটা, এটা হচ্ছে আদি ব্যাগ, ইউ ব্যাগে এটাকে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে ইউ ব্যাগ কাজ করতেছে এই বরাবর, এই কোণটা যদি থিটা হয়, তাহলে বলো তো এই বরাবর ইউ এর উপাংশ কত? আমরা কিন্তু ভেক্টরের উপাংশ সূত্রে শিখছিলাম। কি শিখছিলাম বলো? এটা যদি হইতো আমাদের ইউ, এটা যদি হইতো থিটা, তাহলে এই উপাংশটাকে আমরা কি বলতে পারতাম? ইউ কস থিটা। এই উপাংশটাকে আমরা কি বলতে পারতাম? ইউ সাইন থিটা। ভেক্টর উপাংশ সূত্র অনুযায়ী। তাহলে এটা ইউ হইলে, এটা যদি থিটা হয়, তাহলে এই বরাবর এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ইউ এর মানে আদিবেগের উপাংশ কত পাবো? ইউ কস থিটা। ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ কত পাবো? ইউ সাইন থিটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ইউ যদি আদিবেগ হয়, ইউ বেগে যদি একটা বস্তুকে নিক্ষেপ করা হয় থিটা কোণ করে, তাহলে আদিবেগের, ইউ তো আদিবেগ, তাহলে আদিবেগের আনুভূমিক উপাংশ হবে ইউ কস থিটা, আদিবেগের উল্লম্ব উপাংশ হবে ইউ সাইন থিটা। এটুকু হোপফুলি সবাই আমরা বুঝছি। এরপরে আমরা দুইটা পয়েন্ট নিব। ধরো এটা হচ্ছে আমাদের একটা পয়েন্ট। হ্যাঁ, এই পয়েন্টে বেগ কত আমরা বের করতে চাই। তাহলে এই পয়েন্টে আইসা ব্যাগের কিন্তু ব্যাগটা কাজ করবে কোন দিকে? স্পর্শক বরাবর, এই দিকে কাজ করবে ব্যাগটা। ব্যাগটা এই দিকে কাজ করবে। তো এই ব্যাগের আমরা দুইটা উপাংশ পাবো। একটা উপাংশ কাজ করবে আনুভূমিক বরাবর, এটাকে বলবো ভি এক্স। একটা উপাংশ কাজ করবে উলম্ব বরাবর, এটাকে বলবো আমরা ভি ওয়াই। বুঝছো কিনা ব্যাপারটা? খুব সিম্পল। এই বরাবর ভি কাজ করবে, এটা কিন্তু আদিবেগ। এখানে আইসা কিন্তু আর আদিবেগ নাই, আদিবেগটা এখানে না, তুমি এখানে দেখাও তাহলে বুঝতে সুবিধা হবে। তো এইখান থেকে যে বেগে নিক্ষেপ করা হয়েছে এটা হচ্ছে কি আদিবেগ। তাহলে আদিবেগ একটা সময় পার হয়েছে, পার হয়ে এই পর্যন্ত গেছে, তো আদিবেগ কিন্তু কমতেছে, তাই না? সো কমতে কমতে একটা আমরা এই পয়েন্টের জন্য বেগ বের করতে চাই। এটা তাৎক্ষণিক বেগ বলতে পারো বা যে কোনো মুহূর্তের বেগ বলতে পারো। তো এইখান থেকে এই পর্যন্ত যদি তুমি চিন্তা করো, তাহলে আদিবেগ হচ্ছে ইউ। এই পর্যন্ত আইসা ব্যাগটা হচ্ছে ভি। ব্যাগটা কোন বরাবর কাজ করবে? স্পর্শক বরাবর, এই দিকে কাজ করতেছে। তো এইটার দুইটা উপাংশ আমরা পাবো। একটা হচ্ছে আনুভূমিক বরাবর লাইন টানলে ভি এক্স পাবো, মানে এক্স অক্ষ বরাবর এই ভি এর উপাংশ। একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ভি এর উপাংশ, ভি ওয়াই। তো মাঝখানে একটা কোণ তৈরি হবে ভি এর সাথে ভি এক্স এর উৎপন্ন কোণ, সেটাকে যদি আমরা থিটা ধরি, হ্যাঁ, সেটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে আমরা এখান থেকে ভি এক্স এবং ভি ওয়াই যদি বের করতে চাই, চলো বের করি। তাহলে আমরা প্রথমে ধরো ভি এক্স বের করতে চাই। ভি এক্সটা কি বলো? এই এই পয়েন্টের বেগ, এই পয়েন্টের বেগ ভি এক্স মানে আনুভূমিক বরাবর। তো এই পয়েন্টের আনুভূমিক বরাবর বেগটা আমরা বের করতে চাচ্ছি, মানে এই রাশিটা আমরা বের করতে চাচ্ছি। তো এটা বের করার জন্য তোমাকে যদি বলতাম যে কোনো মুহূর্তের বেগ ভি তুমি কত বের কিভাবে বের করবা? ভি সমান ইউ প্লাস জিটি দিয়ে হয়তো বের করতা বা এটি দিয়ে বের করতা। তো আনুভূমিক বরাবর বলতো কোনো অভিকর্ষ ত্বরণ কি থাকবে? আনুভূমিক বরাবর কি কোনো অভিকর্ষ ত্বরণ আছে? আমরা জানি অভিকর্ষ ত্বরণ অলওয়েজ কোন দিকে কাজ করে? খাড়া নিচের দিকে। তো আনুভূমিক বরাবর ভি এক্স যখন আমরা বের করব, তখন কিন্তু আমরা কোন পয়েন্ট, এই পয়েন্টে বের করতেছি, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার পয়েন্ট। তো আমরা 1 নাম্বার পয়েন্টের জন্য বের করতেছি ভি এক্স কত। তাহলে ভি এক্স মানে আনুভূমিক ব্যাগটা, এই বরাবর ব্যাগটা কত। তো এই বরাবর ব্যাগটা কত হবে? দেখো নর্মালি তোমাকে ব্যাগ বের করতে বললে তুমি এটা দিয়ে বের করতে, ভি সমান ইউ প্লাস এটি। তো এখন তুমি ভি এক্স ই বের করবা, তাহলে ভি এক্স সমান কি হবে? ইউ প্লাস এটি। তাহলে তুমি ইউ কত বলো তো? ভি এক্স মানে এক্স অক্ষ বরাবর বেগ তুমি চাচ্ছ, তাহলে ইউ কি আদি বেগ। তাহলে এক্স অক্ষ বরাবর যদি তুমি শেষ বেগ চাও, তোমার আদি বেগ না নিয়ে কি নেওয়া লাগবে? এক্স অক্ষ বরাবর আদি বেগের উপাংশ নেওয়া লাগবে।
বুঝছো কিনা আমার কথাটা? আমরা চাচ্ছি এক্স অক্ষ বরাবর ভি এক্স মানে শেষ বেগটা কত, এইটুকু পয়েন্টের জন্য। তাহলে ভি সমান আমরা জানি ইউ প্লাস এটি। তাহলে এক্স অক্ষ বরাবর শেষ বেগ বের করতে হইলে আমাদের লাগবে এক্স অক্ষ বরাবর আদি বেগ কত। তাহলে এক্স অক্ষ বরাবর দেখো আদি বেগ কত আমরা কিন্তু অলরেডি বের করে রাখছি, ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা, ইউর জায়গায় কি বসাই দিলাম, ইউ কস থিটা প্লাস এ টি। তাহলে এ কত বলো তো? এ মানে হচ্ছে এ টি বা জিটি তুমি বলতে পারো। এ বরাবর ত্বরণ এর ভ্যালু কত, জিরো। ত্বরণ এ বলো বা জি বলো, যেটাই বলো, এর ভ্যালু কত, জিরো। বস্তুটাকে একটা ব্যাগে মারা হয়েছে, এখানে কিন্তু কোনো ত্বরণে মারা হয় নাই, ব্যাগ কমতে থাকবে, কখনোই ত্বরণ পাওয়া যাবে না এখান থেকে। আর এক্স অক্ষ বরাবর কিন্তু ত্বরণের মান কত হয়ে যাবে, শূন্য। তো এটাকে তুমি যদি তুমি এ টি বা জিটি দিয়া বলো, এই জি এর মান বা এর মান কত, শূন্য। তো এইটুকু অংশ না লিখলেও তোমার চলবে। তার মানে এই পয়েন্টে ভি এক্স এর মান কত, ইউ কস থিটা। তো এই পয়েন্টে তুমি যদি ভি ওয়াই বের করতে চাও, তাহলে তোমাকে যদি আমি বলতাম যে তুমি হচ্ছে উলম্ব বরাবর তুমি হচ্ছে একটা বেগ বের করো, ভি ওয়াই বের করো, মানে ভি বের করো। তো ভি বের করতে বললে তুমি কি করতা, ভি সমান ইউ প্লাস এটি বা জিটি, উপরের দিকে তো, তাহলে ভি সমান ইউ প্লাস জিটি তুমি বের করতা। তাহলে এবার চাচ্ছ তুমি উলম্ব শুধু বেগ না, উলম্ব বরাবর বেগ। তাহলে উলম্ব বরাবর বেগ আদি জায়গায় কি, আদিবেগের উলম্ব অংশ না, আদিবেগ ইউ, আদিবেগ ইউ দিকে কাজ করবে, তুমি উপরের দিকে বেগটা, তাহলে তোমাকে আদিবেগ না নিয়ে তোমাকে নেওয়া লাগবে আদিবেগের উপরের দিকে উপাংশ। তার মানে তোমাকে নেওয়া লাগবে ইউ সাইন থিটা। বুঝতে ব্যাপার? তাহলে প্লাস নাকি মাইনাস, মাইনাস জিটি, ইউ সাইন থিটা মাইনাস তোমার ভি ওয়াই। কেন জিটি বলো? কারণ তুমি ভি ওয়াই দেখো, তোমার ভি ওয়াই কোন দিকে, উপরের দিকে। তোমার ইউ সাইন থিটা কোন দিকে, উপরের দিকে। তোমার দিকে সামনে কি বসে যাবে, মাইনাস বসে যাবে। তাহলে এক নাম্বার পয়েন্টের জন্য ইউ ভি ওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। এই পয়েন্টে পেয়ে গেছি, বাই পেয়ে গেছি। যদি ভি বের করতে পারবো না, কিভাবে বের করবো দেখো। আমরা এটা কিন্তু অলরেডি জানতাম, এটা যদি আমাদের আর হয় বরাবর, যদি হয় আর এক্স, যদি হয় আরটা যদি আমাদের না জানা, তো এটা আর ওয়াই আর কত আমরা কেমনে পেলাম, রুট আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার না, কারণ আর এক্স হয় তার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের লব্ধিটা কত হয়ে যাবে, আর হবে রুট ওভার আর এক্স প্লাস আর ওয়াই স্কয়ার। করো এটা কিন্তু এটা হচ্ছে লব্ধি বেগটা, লব্ধি বেগের দুই অংশ ভিএক্স, একটা হচ্ছে ভিওয়াই। তো ভিওয়াই যে আমরা পাই, তাহলে লব্ধি বেগ কত হবে, লব্ধি বেগ ভি সমান হবে ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার। এটা বুঝছো কিনা বলো? এখানে প্রায় প্রত্যেক বছরই আসে, খুব ইম্পর্টেন্ট এটা। মাত্র যে টপিকটা পড়াইলাম, আমরা কি পড়ছি বলো, প্রাসের ব্যাগ পড়ছি। প্রাসের ব্যাগ এই পর্যন্ত যা পড়াইলাম সবটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে। এই মেসেঞ্জারে এত কথা কিসের, এটা কোন ব্যাচ, কারা? আচ্ছা, তো দেখো আমরা যেটা বললাম, সাউন্ডের প্রবলেম হচ্ছে, এই যে মেসেজ পাঠাইতেছে দুষ্টগুলা। আমি এটা ইয়ে করে ফেলি, ফোনটা সাইলেন্ট করে ফেলি, তাহলে আর সাউন্ড হবে না। ওকে, তো এইবার হোপফুলি আর সাউন্ড হচ্ছে না, এখন ঠিক আছে। দেখো, তো আমরা যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে তোমার এরকম যে একটা বস্তুকে ইউ বেগে ছুড়ে মারা হলো, ইউ কি আদিবেগ, তাহলে ইউ মানে আদিবেগ, ইউ এর দুইটা উপাংশ পাবো, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ কত, ইউ কস থিটা। এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ইউ এর উপাংশ কত, ইউ সাইন থিটা। তো একটা নির্দিষ্ট সময় পরে, এই সময় পরে এই পয়েন্টে আসলো, এটা হচ্ছে আমাদের এক নাম্বার পয়েন্ট। তাহলে এক নাম্বার পয়েন্টে বেগ এ বরাবর এই বেগের দুইটা উপাংশ আমরা পাবো, একটা ভি এক্স একটা ভি ওয়াই। তাহলে ভি এক্স এর মান কত হবে, ভি এক্স বা ভি সমান কি ইউ প্লাস এটি বা জিটি, ভি সমান ইউ প্লাস জিটি। তাহলে ভি এক্স সমান যখন আমরা বের করবো, এক্স অক্ষ বরাবর শেষ বেগ নিব, তখন আদি বেগ না নিয়ে কি নেওয়া লাগবে, এক্স অক্ষ বরাবর আদি বেগ। সো এক্স অক্ষ বরাবর আদি বেগ কত, ইউ কস থিটা প্লাস জিটি। সো জি এর মান যেহেতু জিরো, কারণ আনুভূমিক বরাবর কিন্তু জি থাকবে না, জি কাজ করবে খাড়া নিচের দিকে। সো আনুভূমিক বরাবর জি এর মান জিরো, সো প্লাস জিটি আমরা লিখছিলাম, আলটিমেটলি এইটুকুর মান জিরো, তো এইটুকু আর লিখলাম না। তার মানে ভি এক্স সমান কি হবে, ইউ কস থিটা। আর ভি ওয়াই যদি বের করি, তাহলে ভি সমান ইউ প্লাস জিটি বা উপরের দিকে হওয়ার কারণে মাইনাস জিটি। তো ভি ওয়াই সমান কি নিব, ইউ, ইউর জায়গায় কি নেওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। ইউর জায়গায় ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, কেন আমরা ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ চাচ্ছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত, ইউ সাইন থিটা, তাহলে ইউ সাইন থিটা মাইনাস জিটি।
সো এখান থেকে আমরা যদি ফাইনালি ব্যাগটা বের করতে চাই যে আসলে ব্যাগটা কত, এই পয়েন্টটা এসে 1 নাম্বার পয়েন্টের ব্যাগ কত, 1 নাম্বার পয়েন্টের ব্যাগ হবে √v(x²+vy²). এটা হচ্ছে ফর্মুলা, তোমাকে একটা নির্দিষ্ট টাইম বলে দিবে যে এই টাইমে তোমার ব্যাগ কত, এই টাইমে ব্যাগ কত বলতে তোমাকে হচ্ছে ফাইনালি এই ব্যাগটা বের করতে হবে। সো এই ব্যাগটা তুমি এভাবে পাবা। আর যদি দিকটা বের করতে চাও যে এই থিটাটা এই পয়েন্টটা এসে ব্যাগটা কত ডিগ্রি কোণ করে আছে তুমি কিন্তু বের করতে পারবা। কেমনে বের করবা? আমরা জানি কি tan থিটা সমান vy/vx, তুমি এখান থেকে সিম্পলি বের করে ফেলতে পারবা ব্যাগটা। কেমনে বের করছি বুঝতে পারছো কি? দেখো, এই vx এবং vy ভেক্টর চ্যাপ্টার আমরা যখন পড়ি এটার কথা চিন্তা করো, বা তুমি এখানে দেখো, এটা আমাদের v, এটা vx, এটা vy, এইটুকু হচ্ছে থিটা। আমরা কি শিখছিলাম? লব্ধির দিক নির্ণয়ের ফর্মুলা, এটা তো আমাদের লব্ধি এখানে না, vx এবং vy এর লব্ধি হচ্ছে v। তাহলে tan থিটা সমান আমরা কি শিখছিলাম বলো? আমরা লিখবো হচ্ছে সাইন বাই কস, হ্যাঁ, লিখে দিয়ে নিচে সিঙ্গেল অবস্থায় কাকে রাখবো? লব্ধি যার সাথে উৎপন্ন কোণ বের করতে চাই, এটা লব্ধি, লব্ধির কার সাথে উৎপন্ন কোণ আমরা বের করতেছি? vx এর সাথে। সেখানে vx বসাই দিব, বাদ বাকি জায়গায় কি vy বসাই দিব। আর এটা হচ্ছে কিন্তু থিটা, এটা হচ্ছে থিটা। আর এখানে যখন, তখন এখানে যেন কি বসানো লাগে? আলফা। আলফা বলতে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, তো vx এবং v এর মধ্যবর্তী কোণ কত? 90। তো এখানে sin 90, এখানে cos 90 যদি তুমি বসাও, sin 90 এর ভ্যালু এইটুকুর ভ্যালু হয়ে যাবে 1, এইটুকুর ভ্যালু 0। সো ফাইনালি থাকবে হচ্ছে এটা tan থিটা সমান vy/vx। অথবা তুমি চাইলে এটাকে জটিল না করে এভাবে বুঝতে পারো, তোমার এখানে যে vy/vx আছে তুমি এটাকে এভাবে একটা ত্রিভুজও চিন্তা করতে পারো। তো এটা যদি তোমার থিটা হয়, তো এই ত্রিভুজের জন্য তোমার tan থিটা সমান ভূমি বাই অতিভুজ, সেখান থেকে তুমি বের করে ফেলতে পারো। সো যে কোনো ভাবে বোঝা যায়। তাহলে তোমাকে একটা নির্দিষ্ট সময় পরে যে কোনো একটা পয়েন্ট উল্লেখ করে যদি বলে ব্যাগ কত, তখন তুমি ব্যাগের আনুভূমিক উপাংশ বের করবা, ব্যাগের উলম্ব উপাংশ বের করবা, তারপর √vx²+vy² দিয়ে করবা। দিকটা যদি বলে যে এইখানে আইসা ব্যাগটা কোন দিকে থাকবে, দিকটা বের করতে বলে tan থিটা সমান vy/vx দিয়ে তুমি বের করবা। বোঝা গেল? সো আমরা একটা প্রবলেম সলভ করব করার আগে আরেকটা পয়েন্ট একটু দেখে নেই। ধরো এই পয়েন্টে ব্যাগ কিন্তু উপরের দিকে উঠতেছিল, সো আমরা আরেকটা পয়েন্ট সিলেক্ট করি যেখানে ব্যাগ নিচের দিকে নামবে। সাপোজ এই পয়েন্টটার কথা চিন্তা করো, তো এটা আমাদের 2 নাম্বার পয়েন্ট। এই পয়েন্টে ব্যাগ কোন দিকে? এই দিকে। তাহলে ব্যাগের যদি আমরা অ্যাকচুয়াল ব্যাগটা আঁকি, ব্যাগটা থাকবে স্পর্শক বরাবর, এই বরাবর থাকবে ব্যাগ। তাহলে এই ব্যাগেরও আমরা কি পাবো? দুইটা উপাংশ পাবো, একটা উপাংশ হচ্ছে vx, একটা উপাংশ vy। তো এইবার কিন্তু vy কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তো ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, এই বরাবর v আছে, তাহলে v কাজ করবে স্পর্শক বরাবর, vx হচ্ছে আনুভূমিক বরাবর, vy উলম্ব বরাবর নিচের দিকে। তো এটা আমাদের 2 নাম্বার পয়েন্ট। তো কই দেখাই? পরের পেজেই যাই। তাহলে তুমি খেয়াল করো এই জায়গাটুকু, তাহলে 2 নাম্বার এখানে দেখাই ফেলা যাবে মনে হয়। তাহলে 2 নাম্বার পয়েন্টের জন্য আমরা যদি vx লিখি, তাহলে vx ওই আগের মতো কি করব? vx মানে শেষ বেগ, তাহলে শেষ বেগ সমান কি হবে বলো? আদি বেগের আনুভূমিক উপাংশ। এটা vx মানে আনুভূমিক অক্ষ বরাবর শেষ বেগ চাচ্ছি, তাহলে আদি বেগ কি হবে? আনুভূমিক বরাবর আদি বেগ u cos থিটা প্লাস বা মাইনাস জিটি, প্লাস বলো বা মাইনাস বলো যেটাই বলো, জি এর মান তো 0। সো প্লাস জিটিও যদি বললো মাইনাস জিটিও বললো, এইটুকু 0 হয়ে যাবে, এইটুকু আর লেখা লাগবে না, তোমার ভি ওয়াক্স পেয়ে গেলা। ভি ওয়াইটা এটা একটু বুঝো, এখান থেকে দেখো ভি ওয়াই। তো ভি ওয়াই সমান তুমি ওইটার বেলায় কি লিখতা? ইউ সাইন থিটা মাইনাস জিটি। আর এইটার বেলায় কি লিখবা দেখো, এবার ভি ওয়াই তোমার কোন দিকে? নিচের দিকে। অভিকর্ষ ত্বরণ জি কোন দিকে? নিচের দিকে। তোমার আদিবেগ ইউ কোন দিকে? উপরের দিকে। সো এটার বেলায় আদিবেগ ইউ উপরের দিকে কিভাবে বুঝছো? ইউ বেগে কিন্তু এটাকে এইভাবে ছুড়ে মারছি। তাহলে ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ ইউ সাইন থিটা কোন দিকে? উপরের দিকে। তাহলে ভি ওয়াই যখন আমরা লিখবো এখানে কিন্তু ইউ সাইন থিটা লেখা লাগতো। তো দেখো ভি ওয়াই নিচের দিকে, জি নিচের দিকে, তাহলে তুমি যদি নিচের দিকটাকে পজিটিভ ধরে ফেলো, তাহলে তোমার উপরের দিকটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। অথবা তুমি উল্টা কাজটা করতে পারো, উপরের দিকটাকে যদি পজিটিভ ধরো তখন এইগুলা নেগেটিভ হয়ে যাবে। তো তুমি একটা -1 দিয়ে গুণ করলে আলটিমেটলি এই জিনিসটা চলে আসবে। তাহলে ভি এক্স পাইছো ইউ কস থিটা, ভি ওয়াই সমান কি পাবা? মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। এখন যদি তুমি ব্যাগ বের করতে চাও তাহলে ব্যাগ সমান হবে vx² প্লাস vy²। এইবার ব্যাগ অবশ্যই আগের ব্যাগের সমান হবে না, কেন? কারণ আগের বার দেখো vy সমান ছিল ইউ সাইন থিটা মাইনাস জিটি, আর এইবার জিটি প্লাস মাইনাস ইউ সাইন থিটাটা বাদ যাবে। সো এখান থেকে ব্যাগ পাবা তুমি এভাবে। আর দিক বের করতে চাইলে আগের মতো tan থিটা সমান vy/vx। এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টটা কোথায়? এইখানে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট ঊর্ধ্বগামী পয়েন্টের জন্য, এটা আমাদের 2 নাম্বার পয়েন্ট নিম্নগামী পয়েন্টের জন্য। ব্যাগ কেমন হবে আমরা বের করে দেখাইছি। সো একটু কমেন্ট করে বইলো তো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। সাউন্ড প্রবলেম হচ্ছিল, হ্যাঁ একটু আগে হচ্ছিল, এখন কি হচ্ছে? মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে দিয়েছিল আমার সেকেন্ড ইয়ার ব্যাচের দুষ্টুগুলা। সো এইটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাইও তো।
2 নাম্বার পয়েন্টের জন্য Vx কেমন হবে, Vy কেমন হবে আমরা বের করলাম। Vy এর এখানে মাইনাস ইউ সাইন থিটা কেন দিছি বলো? কারণ 2 নাম্বার পয়েন্টে দেখো আমাদের Vy টা নিচের দিকে, Z অলওয়েজ নিচের দিকে। আরেকটা জিনিস লাগবে আদি বেগ। তো আদি বেগটা কোন দিকে বলো? আদি বেগের উল্লম্ব উপাংশ কোন দিকে? ইউ সাইন থিটাটা উপরের দিকে। সো ইউ সাইন থিটা উপরের দিকে, Vy নিচের দিকে, Z নিচের দিকে। সো নিচের দিকটাকে পজিটিভ ধরলে উপরের দিকটা নেগেটিভ হবে। সো Vy এটা Z এই দুইটা পজিটিভ রাখছি, এটা তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। সো আমরা পাইছি Vy সমান এইটা। তো তুমি মনে রাখো ঊর্ধ্বগামী পয়েন্টের জন্য যদি তোমাকে ব্যাগ বের করতে বলে Vx Vy তুমি এইভাবে বের করবা, নিম্নগামী পয়েন্টের জন্য বের করতে বললে তুমি এইভাবে বের করবে। আমরা অঙ্ক দেখবো, অঙ্ক দেখলে তোমার আরো ক্লিয়ার হবে। তো তুমি তার আগে জানাও যে এইটুকু বুঝছো কিনা। 1 নাম্বার পয়েন্টের জন্য Vx Vy এবং দিক বের করা শিখছি আমরা এইটুকু পর্যন্ত 1 নাম্বার পয়েন্টের জন্য, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টের জন্য। আর এগুলো হচ্ছে বোঝানোর সুবিধার্থে লিখছিলাম আর কি। সো যেটুকু বুঝছি, হ্যাঁ এখন ঠিক আছে বুঝছি। নাফিসা বলছে ভাই আরেকটু বোঝাবেন, চলো আরেকটু বোঝাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রাস ইউ বেগে ছুড়ে মারা হয়েছে। ইউ মানে কি? আদিবেগ। তাহলে এই আদিবেগের দুইটা উপাংশ আমরা পাবো, একটা হচ্ছে আনুভূমিক বরাবর এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ কত হবে? ইউ কস থিটা। আর এই বরাবর ইউ এর উপাংশ কত হবে? ইউ সাইন থিটা। এটা আমরা ভেক্টরই শিখছি তাই না? তাহলে একটা নির্দিষ্ট সময় টি সময় পরে বস্তুটা ধরো এইখানে আছে। তাহলে এখানে আইসা ওর ব্যাগটা কত আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখানে ব্যাগটা থাকবে কোন বরাবর? স্পর্শক বরাবর এরকম একটা দিকে। তো এই ব্যাগ আমরা সরাসরি বের করতে পারবো না, কিন্তু ব্যাগের দুইটা উপাংশ বের করতে পারবো। তাহলে এই ব্যাগের দুইটা উপাংশ নিলাম, একটা Vx একটা Vy। এই কোনটাকে ধরে নিলাম থিটা। তাহলে Vx মানে কি? এক্স অক্ষ বরাবর শেষ বেগ এই পয়েন্টের জন্য। তাহলে আদি বেগ কত? এটা। এক্স অক্ষ বরাবর আদি বেগের উপাংশ কত? ইউ কস থিটা। তাহলে আমরা জানি ভি সমান সমান কি? ইউ প্লাস জিটি বা ইউ মাইনাস জিটি, একটা কিছু হয়তো হবে। তাহলে এক্স অক্ষ বরাবর যখন শেষ বেগ বের করব, তাহলে আদি বেগ কি নেওয়া লাগবে? এক্স অক্ষ বরাবর আদি বেগ ইউ কস থিটা। তাহলে প্লাস জিটি ধরো দিলাম। তাহলে এক্স অক্ষ বরাবর আনুভূমিক বরাবর জি এর মান কত? অভিকর্ষ ত্বরণ শূন্য না? আনুভূমিক বরাবর কি কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করবে? না, কিন্তু আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মান কত? শূন্য। সো আমরা পেয়ে গেলাম তোমার জি এর মান শূন্য, তার মানে কি জিটি অংশটুকু শূন্য হয়ে যাবে, আর কিছু লেখা লাগবে না। তাহলে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট সময় পরে শেষ বেগ ভি এক্স হবে ইউ কস থিটা। আর ভি ওয়াই উলম্ব বরাবর শেষ বেগ যদি আমরা বের করতে চাই, তাহলে ফর্মুলাটা কি? উলম্ব বরাবর ভি সমান ইউ প্লাস বা মাইনাস হয়তো হবে জিটি। সো ভি ওয়াই সমান আমরা যখন লিখবো, তার মানে কি? উলম্ব বরাবর শেষ বেগ। তাহলে যখন উলম্ব বরাবর শেষ বেগ বের করবা, আদি বেগ কি নেওয়া লাগবে? উলম্ব বরাবর। তাহলে আদি বেগের উলম্ব বরাবর উপাংশ কত? ইউ সাইন থিটা। সো আমরা বসাইছি ইউ সাইন থিটা, মানে জাস্ট ইউর জায়গায় ইউ সাইন থিটা, আর এটার বেলা ইউর জায়গায় ইউ কস থিটা। কেন? আনুভূমিক বরাবর হইলে আদি বেগের উপাংশ হবে কস থিটা, উলম্ব বরাবর হইলে আদি বেগের উপাংশ হবে সাইন থিটা। সো আমরা বসাই দিলাম মাইনাস জিটি। কেন মাইনাস জিটি? কারণ আমাদের ভি ওয়াই কোন দিকে? উপরের দিকে। আমাদের আদি বেগ এটা কোন দিকে? ইউ সাইন থিটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এই দুইটা যেহেতু উপরের দিকে, উপরের দিকটাকে যদি আমরা পজিটিভ ধরি, জি কোন দিকে? নিচের দিকে। সো জি এর দিকটা নেগেটিভ হয়ে যাবে। সো আমরা পাবো ভি ওয়াই সমান ইউ সাইন থিটা মাইনাস জিটি। বোঝা গেল? তাহলে আমরা ভি এক্স পেয়ে গেলাম, ভি ওয়াই পেয়ে গেলাম। তাহলে এই দুইটারই লব্ধি হবে না ব্যাগটা, এই পয়েন্টার ব্যাগটা। তো এই দুইটার লব্ধি যদি আমরা বের করতে চাই, দেখো এই দুইটা তো 90 ডিগ্রি কোণ করে আছে। সো দুইটা ভেক্টর যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তাদের লব্ধির মান কত হবে? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আর যদি কোণটা বের করতে চাই, ট্যান থিটা সমান ভি ওয়াই বাই ভি এক্স। বোঝা গেল? এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টের জন্য। 2 নাম্বার পয়েন্টের জন্য এইখানে ধরো এটা 2 নাম্বার পয়েন্ট। তো এই পয়েন্টটা ব্যাক কোন দিকে কাজ করবে? স্পর্শক বরাবর ভি। এই ভি এর মানটা যদি বের করতে বলে, আমরা জানি না ভি এর মানটা কত। তো আমরা এটাকে দুইটা অংশ ভাগ করে নিব, একটা ভি এক্স একটা ভি ওয়াই। তাহলে ভি এক্সটা কত হবে? আনুভূমিক বরাবর উপাংশ। তো আনুভূমিক বরাবর শেষ বেগ বের করতে হলে আদি বেগ নেওয়া লাগবে আনুভূমিক বরাবর। আনুভূমিক বরাবর আদি বেগ কত? ইউ কস থিটা। আর জি এর মান যেহেতু শূন্য, তাহলে প্লাস জিটি যে অংশটুকু, এইটুকু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তার মানে ভি এক্স সমান ইউ কস থিটা। ভি ওয়াই, তাহলে ভি ওয়াই এবার কোন দিকে? নিচের দিকে। তাহলে ভি ওয়াই যখন বের করবো, মানে উলম্ব বরাবর শেষ বেগ, তাহলে উলম্ব বরাবর শেষ বেগ ভি সমান কি? ইউ প্লাস জিটি ফর্মুলা অনুসারে। তাহলে আদি বেগ নেওয়া লাগবে। তাহলে উলম্ব বরাবর যখন শেষ বেগ বের করব, তখন আদি বেগ কি নেওয়া লাগবে? উলম্ব বরাবর। আদি বেগ উলম্ব বরাবর কত? ইউ সাইন থিটা। বসালাম ইউ সাইন থিটা। এখন দিক, ভি ওয়াই দেখো নিচের দিকে, জিও কোন দিকে? নিচের দিকে। ইউ সাইন থিটা কোন দিকে? উপরের দিকে। তাহলে নিচের দিকে বেশি রাশি আছে না? তো নিচের দিকটাকে আমরা যদি পজিটিভ ধরি, উপরের দিকটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তো ভি ওয়াই সমান কি পাবো? মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। এটা কখন? নিম্নমুখী। এটা হচ্ছে কি? নিম্নমুখী পয়েন্টে। নিম্নমুখী পয়েন্টের বেলায় ভি এক্স সমান হবে ইউ কস থিটা, নিম্নমুখী পয়েন্টে ভি ওয়াই সমান হবে মাইনাস ইউ সাইন থিটা প্লাস জিটি। আর তো এই ভি এক্স এবং ভি ওয়াই জানলে, এখান থেকে এই দুইটা উপাংশ জানলে এর বেগের মানটা বের করতে পারবো, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আর ট্যান থিটা সমান ওই আগের মতো ভি ওয়াই বাই ভি এক্স। বোঝা গেল? তো এইভাবে আমরা কোনো একটা পয়েন্টের ব্যাগ বের করতে পারি। তো এইটার চলো আমরা অ্যাপ্লিকেশন দেখি কিভাবে অঙ্ক আমাদেরকে দিতে পারে। তো
আমরা এটার একটা অ্যাপ্লিকেশন দেখব, একটা অঙ্ক আমরা করি। অঙ্কটা হচ্ছে এইটা, যে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর 0.1 সেকেন্ড পর ঊর্ধ্বগামী বেগ কত। এখানে বলেই দিছে বেগটা কিরকম, ঊর্ধ্বগামী। মানে ব্যাপারটা হয়তো এরকম, বস্তুটাকে এইভাবে ছুঁড়ে মারছে, ছুঁড়ে মারার পর এইভাবে এসে পড়বে, এরকম কোন একটা পয়েন্টের ব্যাগ হয়তো আমাদেরকে বের করতে দিছে। এই পয়েন্টে ব্যাগ কত সেটা আমরা বের করতে চাই। তো আমরা জানি এই পয়েন্টে ব্যাগ বের করতে হলে কি আমাদের ভি এক্স ভি ওয়াই বের করা লাগবে। সো সেটাতে আমরা যাব, যাওয়ার আগে দেখি আমরা আরো কি কি বের করে আগে নিতে হয়। তাহলে আদি বেগ কত, ছুঁড়ে মারছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে আদি বেগ ইউ হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, এটাকে তুমি ইউ এক্স নাম দিতে পারো। ইউ এক্স সমান কি যেন হয়, এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা জানি ইউ কস থিটা হয়। তো তুমি এটাকে ইউ এক্স নাম দিতে পারো, আদি বেগের যে আনুভূমিক উপাংশ। এটাকে তুমি ইউ ওয়াই নাম দিতে পারো, উল্লম্ব উপাংশ। এটার মান কত হবে, ইউ সাইন থিটা। সো এখন তুমি কাজ করো, থিটার মান তোমাকে দেওয়া 30 ডিগ্রি। সো তুমি 0.1 সেকেন্ড পরে ব্যাক কত বের করতে চাও, তাহলে 0.1 সেকেন্ড পরে তোমার ভি এক্স বের করতে হবে, 0.1 সেকেন্ড পরে তোমার ভি ওয়াই বের করতে হবে। সো ভি এক্স সমান কত হবে বলো, ভি এক্স সমান হবে ইউ এক্স প্লাস জিটি। এটুকু তো বুঝছি তাই না। আনুভূমিক বরাবর যখন শেষ বেগ বের করব তখন আদি বেগটাও কি নেওয়া লাগবে, আনুভূমিক বরাবর। তাহলে আনুভূমিক বরাবর আদি বেগটা কত বলো, এটা যদি ইউ হয়, এটা যদি থিটা হয়, তাহলে আনুভূমিক বরাবর আদি বেগ হবে ইউ কস থিটা। সো তুমি এখানে বসাইতে পারবা ইউ কস থিটা প্লাস জিটি ধরো তুমি রাখো। তাহলে আদিবেগ ইউর মান কত এখানে 20, কস কত ডিগ্রি 30 ডিগ্রি, প্লাস জি এর মান কত 0, আনুভূমিক বরাবর জি এর মান কত 0, 0 ইন্টু টি। সো তুমি এখান থেকে ভ্যালু পেয়ে যাবে cos 30 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে তুমি পাবো হচ্ছে 20 ইন্টু √3/2। তার মানে তুমি ভ্যালুটা পাচ্ছ 10√3। এটা হচ্ছে ভিএক্স এর মান। ভিওয়াই তুমি কেমনে বের করবা, তাহলে ভিওয়াই যখন বের করবা তখন ডেফিনেটলি তোমাকে আদিবেগও কি নেওয়া লাগবে, ওয়াই অক্ষ বরাবর ইউ ওয়াই, হ্যাঁ, মাইনাস জিটি। কেন মাইনাস, কারণ ঊর্ধ্বগামী, তো ঊর্ধ্বগামী হইলে ভি ওয়াই উপরের দিকে, ইউআই উপরের দিকে, জি নিচের দিকে, সো মাইনাস জিটি দেওয়া লাগবে। আমরা একটু আগে কিন্তু দেখছি ঊর্ধ্বগামী পয়েন্ট মানে 1 নম্বর পয়েন্টের জন্য সূত্রটা এরকম হবে। তো ইউআই, ইউআই মানে আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, সেটা কত ইউ সাইন থিটা, আমরা কিন্তু আগেই বের করা শিখছি। তাহলে ইউআই এর জায়গায় আমরা বসাই দিতে পারবো ইউ সাইন থিটা মাইনাস জিটি। এবার কিন্তু জি এর মান শূন্য না, উলম্ব বরাবর কিন্তু জি এর একটা মান আছে, তো আপাতত জিটি রাখি আমরা বসাবো। তো ইউ, ইউ কত দিছে 20 আদিবেগ সাইন 30 মাইনাস জি এর মান 9.8 ইন্টু সময় দিছে কতটুকু 0.1 সেকেন্ড পর, তাহলে এখানে বসাই দেবো 0.1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কত পাবো 20 ইন্টু সাইন 30, সাইন 30 ভ্যালু হাফ, তাহলে আমরা পাবো 10 মাইনাস 9.8 ইন্টু 0.1 মিলে হয়ে যাবে হচ্ছে 0.98। তাহলে 10 থেকে 0.98 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 9.02 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এক্স এর ভ্যালু পাইছি 10√3, ভি ওয়াই এর ভ্যালু পাইছি এইটা। সো ফাইনালি আমাদের ভি কত বলো, ভি কেমনে বের করতে হবে, ভি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। সো তুমি এখানে মানগুলো বসে দাও, ভি এক্স এর মানটা বসে দাও, স্কোয়ার করো, প্লাস ভি ওয়াই এর মানটা বসে দাও, স্কোয়ার করো। এরপরে হচ্ছে যদি দিকটাও বের করতে চাও তখন টেন থিটা সমান কি করবা, ভি ওয়াই বাই ভি এক্স। সেখান থেকে থিটা সমান টেন ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স এর মান বসাই দিবা, দিলে থিটার ভ্যালু যেটা আসবে এত ডিগ্রি। তখন তুমি বলবা যে 0.1 সেকেন্ড পরে ব্যাগের মানটা হবে এত, এবং ব্যাগটা আনুভূমিকের সাথে, এই কোণটাকে যদি তুমি থিটা ধরো তাহলে ব্যাগটা আনুভূমিকের সাথে এত ডিগ্রি কোণ করে থাকবে। বোঝা গেল কথাটা। তো এই হচ্ছে এক্সাম্পল। ভাই ঝাপসা দেখা যায়। ফাহিমা তোমার ওইখানে নেটের ঝামেলা হইতে পারে, আমি তো দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ার আছে। এরপরে যদি এখন ঝাপসা দেখার কথা না। সো এই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন। আমরা আজকে যেটা শিখলাম, আমরা প্রাসের কিন্তু খুব বেশি জিনিস শিখতে পারি না, প্রাসের ব্যাগ শিখছি শুধুমাত্র। ঊর্ধ্বগামী পয়েন্টে প্রাসের ব্যাগ কেমন হবে, নিম্নমুখী পয়েন্টে প্রাসের ব্যাগ কেমন হবে, আমরা গুছাইয়ে করব। একটা টপিক শিখছি প্রাস থেকে প্রাসের ব্যাগ নির্ণয়, যেখান থেকে একটা প্রবলেম আমরা সলভ করে ফেলছি। আমরা তাই করবো, আমাদের পড়াশোনাটা এমন হবে, আমরা যেদিন যে থিওরি পড়বো ওইটার হচ্ছে সাথে সাথে ম্যাথ করে ফেলবো, তাহলে কিন্তু জিনিসটা লং লাস্টিং এবং ইফেক্টিভ একটা পড়াশোনা হবে। সো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্ত। মানুষজন কমে গেছে, মাত্র 7 জন মানুষ দেখতেছে আমি দেখতে পাচ্ছি। সো পরে যারা দেখবা, যদি তুমি অঙ্কগুলো করবা, থিওরিগুলো সাথে সাথে কিন্তু করে ফেলতে হবে, যেদিন যেটা পড়াবো নোট খাতায় কিন্তু ওইটা তুলে ফেলতে হবে, হ্যাঁ।
আর পরেও যারা দেখবা তাদের জন্য ও শুভকামনা। যদি না বুঝো কমেন্ট করো, এই পোস্টের কমেন্টে আমি বুঝাই দিব এরপরেও। আর হোমওয়ার্কের প্রবলেম ছিল তোমাদের, হোমওয়ার্কের প্রবলেম তাহলে আজকে দেখাইতে পারলাম না, টাইম অনেক বেশি হয়ে গেছে। হোমওয়ার্কের প্রবলেম পরে কোনো দিন দেখাবো অথবা সলভ ক্লাসে দেখাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর যেগুলো পড়াইলাম